আহ দর্শক বন্ধুরা হঠাৎ করে ভাবছেন যে এত রাত্রিবেলা তন্ময়দা কাজে যেতে যেতে গাড়িতে বসে কেন? এর আগে উচ্ছেদ প্রতাপ যখন ইনভেস্টিগেশন চলছিল সেই গাড়িটার মধ্যেই আমি এখন বসে আছি। ওটা একটা প্যারানরমাল ইনভেস্টিগেশন ছিল যেটা কমপ্লিট করা যায়নি পরবর্তীকালে। আজকে কেন আবার তন্ময়দা এরকম অ্যাপ্রোচে আপনাদের সামনে? আজকে একটা খুব বড় নিউজ আসতে চলেছে, যেটার জন্য আপনারা বহু দিন ধরে অপেক্ষা করেছিলেন, যে তন্ময়দার টিম মেম্বার কারা, কোথা থেকে এলো, কিভাবে এবং কেন, আর কে কে। যেটা সব থেকে বেশি প্রশ্ন ছিল আপনাদের মনে, যে তন্ময়দা ফার্দার এসাটারিক ইনভেস্টিগেটরের টিম মেম্বার কারা কারা। তো এতদিনে তো দুটো মুখ রিভিল হয়েই গেছে, আমাকে আর স্বস্তিকে দেখে বুঝতেই পেরেছেন। আজকে আপনাদের সামনে আর একজন অভূতপূর্ব মানুষ আসছেন, যিনি মানে চিরস্মরণীয়। আহ, খুব এজেড নয়, এরকম ভাবার কোনো কারণ নয়, আমি বলছি বলে শুধুমাত্র ভাবাচ্ছি। চিরস্মরণীয় এবং প্যারানর্মাল ফিল্ডে যারা যারা আছেন, অন্তত আমি গৌরব তিওয়ারির সঙ্গে কম্পেয়ার কোনোদিনই করবো না, এরকম দৃষ্টতা আমার নেই। কিন্তু একজন আমার টিমে আছেন, অনেক দিন ধরে প্রতীক্ষার পরে আজ ওনাকে পাওয়া গেছে। আসলে উনি একটু ব্যস্ত থাকেন, আমার মতন এতটা মানে কি বলবো, মানে এতটা ইজিলি অ্যাভেলেবেল নয়, সবকিছু খুব সহজে পাওয়া যায় না। তো ওনাকেও পাওয়া যায় না, আমাদের টিমের মধ্যে একজন রত্ন। তো আমি মহারাজ কৃষ্ণচন্দ্র নই যে আমি রত্নসভা বসিয়েছি, কিন্তু আমার টিমের একজন রত্ন হিসেবে আমি গণ্য করি। আমাদের টিমে প্রত্যেকজনই এক একজন জেমস। যেমন স্বস্তিক। তো স্বস্তিক খানিকটা আমার ভাতৃস্থানীয়, সেই কারণে হয়তো অনেক সময় স্বস্তিক মুখের ওপরে কিছু কথা বলে না, মাঝে মধ্যে রাগারাগিও করে আড়ালে আবডালে। কিন্তু আজ যিনি আপনাদের সামনে আসতে চলেছেন, আপনাদের বহু প্রতীক্ষিত প্রত্যাশিত একজন ব্যক্তি। নামটা বলবো? স্বস্তিক কি বলো, নামটা বলে দিই? হ্যাঁ, আমি আর কিছু করার দেখাচ্ছি নেই, কিছুক্ষণের সবাইকে। মধ্যেই তো মুখটা দেখা যাবে। আহ, বলে দাও। কৌস্তব সান্যাল, আপনাদের বহু প্রত্যাশিত ব্যক্তিত্ব, প্যারানর্মাল ফিল্ডের একজন স্বনামধন্য নক্ষত্র। শুধু তাই না, তার ব্যক্তিগত পরিচয় আছে, যে পরিচয়টা নিয়ে কথা বলা হয়তো আমারও সাজে না। আহ আমার বলার ধৃষ্টতাও নেই। আমার থেকে বয়সে ছোট হতেই পারে, কিন্তু বয়সে ছোট বলে যে তার সম্মান নেই সেটা তো হতে পারে না। তো এই কথাটা বলার জন্য সেই ব্যক্তিত্ব আমি নই। স্বস্তিক খানিকটা আপনাদেরকে ডেসক্রাইব করে দেবে ওর সম্পর্কে। নালে একাডেমিক কোয়ালিফিকেশন বুঝতে অসুবিধা হতে পারে অনেকেরই। দেখুন, সবকিছু তো আর ওই আমাদের পাড়ার মুদি দোকান থেকে কিনে নিয়ে চাইনিজ মোমো নয়, মোমোর মশলা নয়, যে বলে দিলাম আর হয়ে গেল। কিছু কিছু মানুষ আছেন যারা অথেন্টিক, আর আমাদের চ্যানেলের যে ডিমান্ড সেটা হচ্ছে আমরা অথেন্টিসিটি নিয়ে কথা বলবো। তো সেখানে কোনো কিছু পরিচয় গোপন হবে না। মানে আপনারা এতদিন যেটা দেখে অভ্যস্ত হয়েছেন, যে মানুষ আগেই এসে বলে দেয় আমি এই আমি ওই, আমি ওখান থেকে কোয়ালিফাই করেছি, এখান থেকে সেই করেছি, পরবর্তীকালে তো অনেক ইউনিভার্সিটির অ্যাড্রেসই খুঁজে পাওয়া যায় না যে ভূভারতের ম্যাপে কোথায় আছে। তা আমরা কিন্তু ওই জায়গায় বিলং করি না, আর আমরা চাইও না বিলং করতে। তাতে আপনাদের খারাপ লাগতে পারে, ভালো লাগতে পারে। এমনিই তো তন্ময়দা খুব তেতো কথা বলে, তারপরেও তন্ময়দাকে সবাই ভালোবাসে। আমি জানি না তন্ময়দা কি চিরতা কোনো কারণে, যে তন্ময়দাকে খেলে রোগ সলভ হয়। যাই হোক, যারা যারা ভালোবাসেন তাদেরকে আমিও খুব ভালোবাসি, কারণ তারা এই চিরতাটা খেতে অভ্যস্ত। আজ আপনাদের সামনে সেই রকমই একজন ব্যক্তিত্বকে তুলে আনছি, আমাদের টিমের অফিসিয়াল আনঅফিসিয়াল যা ইচ্ছা আপনারা ভাবতে পারেন, কিন্তু আমার টিমের একজন মেম্বার। আমি আমাদের বলবো না, আমার বলবো, কারণ সবাই তো প্রথম আমাকে উস্কেছিলেন টিমটা করার জন্য। এখন আমি বুঝতে পারছি কি হয়েছে আমার সঙ্গে। এই স্বস্তিক হাসছে বসে বসে যে তন্ময়দা তোমার আরো দুঃখ আছে কপালে লেখা। তো যাই হোক, এই দুঃখ আমি ভোগ করতে রাজি আছি। আজকে আপনাদের সঙ্গে সরাসরি মুখের সামনে নিয়ে আসছি, সরাসরি পরিচয় করিয়ে দিচ্ছি স্বস্তিক ব্যানার্জি আর একবার, এবং তার সঙ্গে কৌস্তব সান্যাল। আপনাদের অনেক কিছু ডিমান্ড ছিল ওর থেকে জানার বা ওনার থেকে জানার। আমি সকলের এই পারসেপশন, আপনাদের সকলের ডিমান্ড, এইটাকে আমি মাথায় রেখে, আর আমার কিছু করার ছিল না, মানে এটা মাথায় না রেখে ইগনোর করার কোনো জায়গা ছিল না। কারণ
এইটাকে ইগনোর করা মানে দর্শক বন্ধু বা শ্রোতা বন্ধু এদেরকে ডিপ্রাইভ করা। সেই দৃষ্টতা আমার নেই। তাই জন্য আজ আমি সবার সামনে তুলে ধরছি কৌস্তব সান্যাল। প্যারানর্মাল ইনভেস্টিগেটর বলবেন না আপনাদের বন্ধু বলবেন, সেটা আপনাদের ব্যক্তিগত চয়েস। তবে আমি যেটা বলবো, কৌস্তব একজন এমন মানুষ, যে মানুষ এতটা জ্ঞান আহরণ করে রেখেছেন আমাদের এই ফিল্ডের জন্য, সেটা যদি উনি আজকে উজাড় করে দেন, আমার সমস্ত দর্শক বন্ধুরা উপকৃত হবেন। সেই বিশ্বাস রেখে, সেই ধারণা রেখে আজ কৌস্তব সান্যালকে আপনাদের সবার সামনে তুলে ধরছি অ্যাজ আ টিম মেম্বার অফ সদাত এসোটারিক ইনভেস্টিগেটর। অফিসিয়াল না আনঅফিসিয়াল এগুলো নিয়ে প্রশ্ন করবেন না, কারণ মুখ্যমন্ত্রীও আজকে অনেক ভুল করেন, তারপর আমরা তাকে মেনে নিই, কারণ আমরা ভালোবাসি। আপনারাও ভালোবাসতে শিখুন। আর হানাহানি বিদ্বেষ ভুলে গিয়ে আজকে এই এপিসোডটা করতে আমারও খুব খারাপ লাগছে, কারণ অলরেডি আমাদের রাজ্যে এমন একটা ঘটনা ঘটে গেছে যেটা নিয়ে পুরো রাজ্য কেন পুরো অল ওভার ইন্ডিয়া উত্তাল ফাতাল হয়ে গেছে। আপনারা সবাই জানেন আরজি করে সেই ঘটনা। ঘটনা বলবো কম, এটা দুর্ঘটনা বেশি। কোনো ঘটনাই বা দুর্ঘটনাই কাম্য না, সেটাকে মাথায় রেখে তারপরেও করতে বাধ্য হচ্ছি। উম, কারণ আমাদের প্রত্যেকের একটা ডেইলি লাইফ আছে, একটা রুটিন আছে। আমাদের প্রত্যেকের আছে, আপনাদেরও আছে। তারপরেও এটা করতে বাধ্য হচ্ছি, কারণ কোথাও না কোথাও এটারও দরকার আছে। আমাকে ক্ষমা করবেন আজকে এরকম একটা এপিসোড করার জন্য, কিন্তু তারপরেও করতে বাধ্য হচ্ছি। আহ সরাসরি চলে যাই এবার আমরা আপনাদের বহু প্রত্যাখ্যিত ব্যক্তি কৌস্তব সান্যাল। কেউ একজন আমাকে আচ্ছা, লিঙ্কে কমেন্ট আমি করেছিলেন যে আমাদের তিনজনকে একসঙ্গে দেখতে চান। আমি একটু মার্জিন করছি। সেই সুযোগটাই দিচ্ছি। হ্যাঁ, আজকে আমি একসঙ্গে দেখুন তিনজনকে, এই দেখুন স্বস্তিক মাথায় অলরেডি হাত দিয়ে ফেলেছে। এরপরে কি কি হতে চলেছে দর্শকদের জন্য। আচ্ছা, চলুন আমি বলে সরাসরি দিই, এবার অনেক আলোচনায় বড় ঢুকে যাই, খুব ইন্ট্রোডাকশন হয়ে মজার গেল। ইন্ট্রো দিলাম। হুম। হ্যাঁ, অনেক বড় ইন্ট্রো হয়ে গেল, এবার আমি বলে দিই ছোট করে। হুম। সেটা হচ্ছে, স্বস্তিক হচ্ছে আজকে সঞ্চালক কিন্তু। হ্যাঁ, কৌস্তব এর সাথে আমরা প্রথমে শুরু করি হচ্ছে হিরণ্যগর্ভে। এবং এর আগে একটা এপিসোডে আমরা দুজন, মানে শুধু একটাতেই আমরা দুজন একসাথে বলেছিলাম ইচ্ছা করে, সেটা হচ্ছে অ্যান্টিক নিয়ে। হুম। তো হুম। যাই হোক, হ্যাঁ। কৌস্তবের সাথে তার থেকে অনেক আগে হ্যাঁ। থেকে আমার পরিচয়। এবার আজকের বিষয়টা হচ্ছে কেন হুম। কি তন্ময়দার সাথে পরিচয় হয়েছিল, এবার সেখান থেকে কথা হচ্ছিল। কৌস্তব আমার মিলে অনেকদিনই প্ল্যান ছিল একসাথে কিছু করার। আমিও নিজে খুব ব্যস্ত, আর কৌস্তবও এখন একটা কলেজে পড়ায়, এবং তার সাথে সংস্কৃতেরও, ইঞ্জিনিয়ারিং এবং সংস্কৃত দুটো কম্বিনেশন। তো যাই হোক, এবার আমি কৌস্তবের কাছে চলে যাচ্ছি। কৌস্তব, আমার ফার্স্ট তোমার কাছে প্রশ্ন থাকবে হচ্ছে দর্শকদের জন্য, তোমার নিজের লাইফের এই অকাল্ট এবং প্যারানর্মাল রিলেটেড জার্নি নিয়ে একটু যদি বলো। আগে তো ইন্ট্রোডিউস করিয়ে আগে দিচ্ছি। আগে ইয়ে তন্ময়দাকে ধন্যবাদ আমার সঙ্গে এভাবে কন্ট্যাক্ট এবার করার জন্য, ছিছি খুব ভালো তুই লাগছে। তুমি আমার ছোট ভাইয়ের মতো নাও, তুমি আমাকে ধন্যবাদ জানিয়ে ছোট করো না দর্শকের সামনে। তুমি আমাকে নিজেকে তুলে ধরো একজন মানুষ তুমি হিসাবে। এবং আমি কৌস্তব তোমাকে প্রথম একটা কথা বলি, আমি তোমাকে ছোট ভাইয়ের মতো দেখি। তুমি আমার ভাতৃস্থানীয়, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে তুমি কিন্তু সদতের একজন টিম মেম্বার। তো সুতরাং পাবলিকের সামনে এমন কোনো কাজ করো না যেটা আমার নিজেকে খুব ছোট মনে হয়। আমি তোমাকে প্রিভিলেজ না দিচ্ছি, না, কখনোই সবকিছু না, করছি। কখনোই দাদা না, হিসেবেই কথা কখনোই বললে না। ধন্যবাদ জানিও না, ধন্যবাদ জানিয়ে ছোট করো না। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, ধন্যবাদ জানাচ্ছি না। স্বস্তিকদা যেরকম বললে যে আমার প্যারানর্মাল ইনভেস্টিগেশন বা অকাল্টের যাত্রা, হুম। অকাল্টে আমার যাত্রা নেই একদমই। আমি তন্ত্রের লোক। আচ্ছা। এটা অকাল্টের তো বলো, আমরা দুজন জানি, তান্ত্রিক দর্শকের তাহলে জন্য এখানে। কিছু বলো। হ্যাঁ তুমি আমি দুজন তান্ত্রিক। হ্যাঁ, তা মানে তন্ত্র এইভাবে হচ্ছে তোমরা ইয়ে, কিন্তু খানিকটা ডিজিটাল তান্ত্রিক। হ্যাঁ, এখন তান্ত্রিকদের মান কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ডিজিটাল তান্ত্রিক। তান্ত্রিক আর তান্ত্রিক আচ্ছা, ডেফিনেশন দর্শক চেঞ্জ বন্ধুদের হয়ে জন্য গেছে আরেকটা এখন। কথা আজকে বলি, আজকে কিন্তু ওইরকম ভাবে প্রথাগত ইন্টারভিউ আজকে দেখতে পাবেন না। কারণ আজকে আমরা তিন ভাই একসঙ্গে বসেছি একটা আড্ডা মজার আড্ডা মারতে। মারবো বলে, আর আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে। ঠিক আছে, তো সুতরাং আজকে অনেক কিছু হবে যেটাকে ক্ষমা ঘৃণা করে দেবেন। বলো কৌস্তব। বেসিক্যালি প্যারানর্মালের প্রতি আমার ইন্টারেস্ট এসেছিল মানে ঝোঁকের থেকে। কিরকম ঝোঁকটা বলি,
আহ, একটু ছোট্ট একটা এটার ঘটনা আছে, একটু বলি। হ্যাঁ, চার নিশ্চয়ই। বছর বিটেক 4 বছর বিটেক পাস করলাম 2015 সালে। হুম। বিটেক পাস করবার পরে বিটেকের 8th সেমিস্টারের শেষ পরীক্ষাটা দিয়ে হুম। কলেজে আমরা 3 বন্ধু ছিলাম। হুম। তো আমি, ময়ূক আর আরশি, আমরা হুম। 3জন শেষ পরীক্ষাটা দিয়ে যখন বেরোলাম, হুম। বেরিয়ে যখন কলেজের বাইরে চা খেতে বসেছি, হুম। তখন হঠাৎ করে দেখছি যে আমাদের চারপাশের সবাই বিভিন্ন রকম কেরিয়ার ওরিয়েন্টেড কথা বলছে, কে কোথায় প্লেস করো ইত্যাদি ইত্যাদি, এরপর কি করব হুম। কেরিয়ারে সমস্ত ভাবছে। আমরা তখন এ ওর মুখ তাকাতাকি করছি এবং ভাবছি যে ভাই, 4 বছর তো পেরিয়ে গেল, কিছুই তো ভাবলাম না যে এরপর কি করব। এই একটা কথা আছে না, ইঞ্জিনিয়ারিং এর পরে লোকেরা কেরিয়ার ভাবা শুরু করে। হ্যাঁ, মানে আমরা লিটারেলি এটাও তন্ময়দাও তো করেছিলাম। ইঞ্জিনিয়ার মনে হয় না? এই, না, 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 আমি ইঞ্জিনিয়ার না। আমি বিকম এর স্টুডেন্ট। অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে পাস আউট করেছি বিজয়গড় কলেজ থেকে। অ্যাকচুয়ালি অনার্স আমি রাখতেও পারিনি, কারণ আমি কি খুব ভালো স্টুডেন্ট ছিলাম, দুর্দান্ত স্টুডেন্ট ছিলাম। ও, আমি তার মানে অনার্স আর্টস রাখতে কমার্স পারিনি। সায়েন্স তিনজনেই আছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আমি আর্টসের। তো তো শেষে নিয়ে পরে ওই ফাইনাল আমরা তখন ঠিক করলাম যে ভাই, 4টে বছর তো পেরিয়েই গেছে, শোন, হুম। এমটেকটা করে নি, আরো 2 বছর সময় পাবো এটা ভাবার জন্য যে কি করব কি এরপরে, করতে হবে? কি করতে হবে। দিয়ে আমরা এমটেকে ভর্তি হয়ে গেলাম। হুম। এমটেকে ভর্তি হয়ে আমাদের ভাবার কথা ছিল যে আমরা এরপর জীবনে কি করব, কেরিয়ারে কি করব, হুম। কথা ছিল। সেই সময় আমরা কি করলাম, কথা এএসআই এর রাখেনি সঙ্গে কে? কাজ করলাম। আমরা কেউ কথা রাখিনি। আচ্ছা। আমরা ওই বলো। 2 বছর কি করলাম, এমটেকে 2 বছর এএসআই হ্যাঁ। এর কিছু সাইড প্রজেক্টের সঙ্গে কাজ করে করে সারা বাঁকুড়া হ্যাঁ। ভর্তি ঘুরে বেড়ালাম, ওই হ্যাঁ। পুরাতত্ত্ব প্রত্নতত্ত্বের বিভিন্ন জিনিস খুঁজে খুঁজে। হ্যাঁ। এটা বেশ ভালো আর বিষয়, আমি, কিন্তু একদিন হবে, আগে থেকে হ্যাঁ, বলে আর রাখো। এই পুরাতত্ত্ব নিয়ে পরে খোঁজাখুঁজি শুরু করলাম শুশুনিয়া, হুম। বোলারা এইসব জায়গাতে। হুম। আর আমি তার সাথে সাথে জয়েন করলাম প্যারানর্মাল টিম। ওকে। নাইস ওকে। জার্নি। তো ওই যে আমার জার্নি জার্নিটা বলবো না, স্টার্ট নাইস হলো, ডিসিশন আর কি, অ্যাকচুয়ালি। হ্যাঁ মানে শুরুটা হ্যাঁ। এরকম অদ্ভুত ভাবে হয়েছিল যে হ্যাঁ। কিছু জিনিস থাকে না যে আমরা ভাবি না, আমাদের হুম। কাছে আসে ওটা। হুম। ঠিক আছে। যেমন স্বামীজি একটা খুব সুন্দর কথা বলেছেন, বলছেন যে কেউ লিডার হতে চায় না, হুম। কিন্তু লিডারশিপের যখন পরিস্থিতি তাকে প্রয়োজন লিডার করে পড়ে, দেয়। হুম। লিডারশিপের যখন প্রয়োজন পড়ে, তখন যোগ্যতম ব্যক্তি কিভাবে হুম। সেই সিচুয়েশনটাতে রিয়াক্ট করছেন, দ্যাট মেক্স এ লিডার। তো ওটা আসে। তো সিমিলারলি আমার ক্ষেত্রে ব্যাপারটা লিডারশিপের নয়, আমার ক্ষেত্রে ব্যাপারটা এই প্যারানর্মালের জার্নি, জিনিসটা হুম। এসেছিল এবং when it came I grasped. তো তখন I had the opportunity to learn from one of the best, and I had the opportunity to learn from the masters, Smikan madam, Akshay sir, Aniket sir, অঙ্কিত স্যার, এনাদের কাছ থেকে শিখবার আমার সুযোগ হয়েছে। এনাদের কাছ থেকে দীর্ঘ 2 বছরের আমাদের কোর্স চলেছে সিপিআই এর, সার্টিফিকেশন ইন প্যারানর্মাল ইনভেস্টিগেশন। হুম। সেখানে আমাদের রেগুলার ক্লাসেস হতো, অনলাইনে, অফকোর্স অনলাইনে হতো, তার কারণ হুম। ওনারা কেউ পুনেতে থাকতেন, কেউ লখনৌতে থাকতেন, একজন হায়দ্রাবাদে ওকে। থাকতেন। স্মিকান ম্যাডাম হায়দ্রাবাদে থেকে ছিলেন। অক্ষয় স্যার যিনি হুম। আমাদের সিইও, উনি পুনে থেকে বিলং হুম। করেন। আর ওকে। অঙ্কিত স্যার লখনৌর লোক। তো ওনাদের কাছ ওকে। থেকে আমরা শিখতাম, আর ওনাদের কাছ থেকে ওনারা স্টাডি ম্যাটেরিয়াল পাঠিয়ে দিতেন, তার উপর রেগুলার টেস্ট হতো। তো হুম। এইভাবে আমাদের মানে অধ্যয়নটা আগে শুরু হয়েছে। এবং ওকে। যেহেতু এটা একটা অন্ধকারের জগতের সঙ্গে হুম। সরাসরি মুখোমুখি হওয়া, হুম। তাই জন্য এটা কখনো সেলফ স্টাডি করে করা যায় না, এখানে একটা গাইড প্রয়োজন হয়। এই গাইডেন্সটা প্রয়োজন হয় যে শুধুমাত্র দিশাটা দেখাবে। যে দিশাটা শুধু দেখাবে না, যে সাবধান করবে,
দিশা তো এক্স্যাক্টলি, শাস্ত্রও দেখাতে পারে। এটা আমি বহু জায়গায় বলেছি। হ্যাঁ। আমি একটু ইন্টারাপ্ট করছি তোমার এই আলোচনার মাঝখানে। হুম, যেটা আমি বহুবার প্রচুর দর্শককে বলেছি প্রচুর জায়গায়, যে আপনারা তো কাজে নেমে পড়ছেন, কিন্তু কাজ থেকে বেরোবেন কি করে এটাও তো জানা দরকার। মানে আমি গেটওয়ের মধ্যে ঢুকে গেলাম, আমি কারোর বাড়িতে চলে গেলাম, বাড়ি থেকে বেরোবো কোথা থেকে? সেম দরজা থেকে, নাকি বিল্ডিং এর ছাদ থেকে এক্স্যাক্টলি, পালিয়ে যাব? তো ওই এক্স্যাক্টলি, একটা এইটা জোক এক্স্যাক্টলি। আছে বোঝাটা না, খুব কোথা দিয়ে বেরোবো পাচ্ছি না, 10 তলায় থাকি, জানলা দিয়ে বেরিয়ে যাও। কাজ হবে না। দরজা দিয়ে নেগেটিভ ঢুকছে, স্বস্তিক, জানলা তুমি দিয়ে কিন্তু বেরোলে এগুলো উন্নত করো না, হবে। আমি কিন্তু হাসতে শুরু করলে তুমি কন্ট্রোল করতে পারবে না, রাইট? এটা আজকে আড্ডা মারতে বসেছি, আর দর্শকদেরকে শেখাতে হবে বেশি হাসলে হবে না, একটু সিরিয়াস থাকো, গুরু গম্ভীর। দর্শক হ্যাঁ, এটাই পছন্দ করে, নালে আবার পরে বলবে ভূতের গল্প কই। ভূতের যাই গল্প হোক, কই না, একটা ভূতের গল্প চলো। দিয়ে দেবো না হয়। না না না, জোক অফ দ্য পার। তো যাই হোক, হোয়াট এভার। আরে তুমি কৌস্তবকে সরাচ্ছ কেন? আজকে মেইন অ্যাট্রাকশন হচ্ছে কৌস্তব। হ্যাঁ, মেইন কৌস্তবকেই স্ক্রিনে বলছি, কৌস্তব ভূতের থাকবে, গল্প ওর বারবার একটা তুমি শুনে চলে নেবো ওর আসছো থেকে। আমাকে। না না, না, আমার এইগুলো করলে হবে অ্যাকচুয়ালি না, আরে পাবলিক তিনজনেই কৌস্তবকে আছি, চায়। তিনজনেই আছি স্ক্রিনে। অ্যাকচুয়ালি না, কেউ তিন দাদা আমাদের মেইন স্ক্রিনে আমি আমাদের তোমায় কেন দেখছি, কৌস্তবকে কেন? হ্যাঁ, এইবার আমার ভালো লাগছে, পছন্দ হচ্ছে। ওটা মোবাইলের কৌস্তব জন্য যা তা হচ্ছে, করছে, আমরা তিনজনেই বন্ধু। আছি। হ্যাঁ, সেটা তো আমিও জানি, নাহলে কথাবার্তা বলছে কি করে, কিন্তু দর্শক কৌস্তবকে চায়, আমি এটা কৌস্তবকে বোঝো। পিন করে দিচ্ছি। হুম, ঠিক আছে। কি? না, একটা 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 বিষয় এখানে বলি, যে আমাদেরকে যখন এগুলো শেখানো হচ্ছিল, যখন এই ট্রেনিং গুলো দেওয়া হ্যাঁ। হচ্ছিল, হুম। তখন আমাদের একটা জিনিস বলেছিল, শুরুতেই বলে দিয়েছিল হুম। যে ক্লাস 11-12 ফিজিক্সটা ভালো করে পড়েছিস? হুম। আরে যে হ্যাঁ, ক্লাস 11-12 ফিজিক্স তো পড়েইছি, মোটামুটি ফিজিক্স এর নাম্বারও ছিল এইচএস এ। হুম। বললেন যে যারা আমাদের অনেকজন, আমাদের ব্যাচে অনেকজন ইঞ্জিনিয়ারিং হুম। ব্যাকগ্রাউন্ড থেকে ছিল, হুম। হুম। তো আমাদেরকে বলেছিল যে ওই ফিজিক্স ফর ইঞ্জিনিয়ার্স ওই ফার্স্ট সেকেন্ড সেমিস্টারে যেটা পড়তে হয়, হুম। ওইটা আবার ভালো করে পড়ে আসতে। আমরা ভেবেছিলাম কিন্তু ভূত প্রেতের সঙ্গে ফিজিক্সের কি সম্পর্ক। তো তারপরে ওকে। যেভাবে আমাদের কাছে একদম বেসিক্যালি এই হুম। স্পিরিট ওয়ার্ডটাকে এক্সপ্লেন করলেন, হুম। সেটাতে আমরা দেখলাম যে যেভাবে আমরা প্রত্যেকটা অ্যাপারেটাসকে ইউজ করি হুম। একটা ইনভেস্টিগেশনে যাওয়ার জন্য, যেমন আমরা ইভিএসপি ইউজ করছি, বা হুম। থার্মাল হুম। ক্যামেরা ইউজ করছি, বা ফুল হুম। স্পেকট্রাম ক্যামেরা ইউজ করছি, এসএলএস হতে পারে, ফুল স্পেকট্রাম হতে পারে, অনেক ফুল গেজেটস আছে যেগুলো স্পেকট্রাম হতে পাবলিক পারে। নাম জানা যায়, যেরকম ইভিপিএস, হ্যাঁ, ইলেকট্রনিক ভয়েস ফেনোমেনা, ইভিপিএস, এক্স্যাক্টলি ইকোভক। ইভিপিএস আছে, ইলেকট্রনিক ভয়েস ফেনোমেনা, আমরা ওটাকে ইলেকট্রনিক ভয়েস সিম্পনাইজ ফেনোমেনা বলি, ইভিএসপি। কোস্তাব, আমার কথা বলতে খুব সুবিধা হবে। হুম, আমি না আজকে খুব অদ্ভুত একটা পরিস্থিতির মধ্যে দোটানায় পড়ে গেছি, মানে আমি স্বস্তিককেও তুমি বলে কথা বলি। হুম, ও আমার থেকে বয়সে অনেকটা ছোট। হুম। তোমাকেও আমি তুমি বলে কথা বলছি, তুমি আবার স্বস্তিকের থেকে একটু বড়। আলটিমেটলি আমার থেকে না, আমি বয়সে হয়তো একটু স্বস্তিকদার ছোট। থেকেও ছোট, আমি কৌস্তব সব স্বস্তিকদার থেকে খুব থেকেও ছোট, ছোট। ছোট। সব হ্যাঁ, থেকে ছোট কৌস্তব। আমি আমি অ্যাজ সর্বকনিষ্ঠ। এ হোল আজকে পাবলিকের সামনে একটা ডিসক্লেমার দিতে চাই, আমি এদের কাউকে আর তুমি বলে কথা বলবো না, কারণ ভাষা জ্ঞান আটকাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, আমাকে ঠিক ঠিক আটকে ঠিক। দিচ্ছে কোনো না কোনো জায়গা থেকে। আমি সবাইকে আজকে থেকে তুই বলে কথা বলবো, তুইও দাদা একদম বলেই কথা বলিস, বা তোরাও ঠিক দাদা আছে, বলে কথা ঠিক বলিস, আছে। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, তো ঠিক আছে, স্যার। আজকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দর্শক বন্ধুর কাছে, আজকে বাঁধ ভেঙে গেছে, কিছু করার নেই। আহ তুই, কৌস্তব, আমাকে একটা কথা বল, তুই তো বহুদিন ধরে বহু ইনভেস্টিগেশন করেছিস, বহু যন্ত্রপাতি, অনেক কিছুর সঙ্গে তুই পরিচিত। তুই আমাকে একটু কথা বলতো ভাই, একটা কথা তুই আমাকে ক্লিয়ার কর আজকে। আমাকে তুই খুব বেশি দিন চিনিস না, নাই চিনতে পারিস। আমি একটা সময় কাজ করতাম, তুই তোর একটা জেনারেশন তুই দেখেছিস কাজ করার। আমাকে একটা জিনিস পরিষ্কার করে বলতো, যে ইলেকট্রনিক গেজেটস যেগুলো আমরা ইউজ করি, সেটা সম্পর্কে তো সম্পর্ক ধারণাটা কি? এবং এই ইলেকট্রনিক গ্যাজেটস গুলোকে ইউজ করে কি আদৌ ভূত ধরা যায়? দেখ, আমি যেটা এতদিন করেছি, সেটা তো আমি গেজেটস এর উপরে ভরসা করে করেছি। তখন তুই আমার জীবনে ছিলিস না, স্বস্তিকও ছিল না। আজকে দেখ, বয়স বাড়তে বাড়তে আমরা প্রত্যেকে একটা না একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছি ভাই, ঠিক আছে? আজকে তোকেও ডাকছে কিছু চ্যানেল থেকে ইন্টারভিউ নেওয়ার জন্য, কারণ লোকে পাবলিক মনে করছে তোর ওই মতামতটা দরকার, রাইট? তবেই না তোকে ডাকছে। তুই আমাকে একটা প্র্যাকটিক্যাল, মানে জনমানুষ নির্বিশেষে তুই কথা বল,
প্রাণ খুলে কথা বল, কারণ এটা তোর চ্যানেল। তুই হুম যেটা হুম বলবি পাবলিক ওটাই বুঝবে, ঠিক আছে? ঠিক আছে, তুমি বলো না। তুমি না, তুই বলেই কথা বল। দাদা বলছিস যখন তুই বলে কথা বল। না, বল দাদা। দাদাদেরকে তুমিই আমরা বলবো, তুমি তন্ময়দা। বলে দাদাতে দিই। আমরা তুমিটাই বেশি কমফোর্টেবল। দাদাতে তুমিটাই কমফোর্টেবল, তুমি বলো ও না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে এর সে থেকে চাইলে নিচে তোরা আপনি করে নামবি না, দিতে পারি। দুজনেই নামবি না। না 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 কনসাল্ট করে ইনসাল্ট করছিস তো কর, কোনো অসুবিধা নেই। না, আচ্ছা কোনো যাই হোক। না না, ঠিক বলো আছে, বলো বলো তোদের বলো কথাই কোনটা। মানলাম। আমাকে হুম একটা কথা বল, এই যে আমরা যে ইলেকট্রনিক যে গ্যাজেটস গুলো আমরা ইউজ করি, ধর ইএমএফ, হুম বা ধর কম্পাস, বা হুম ধর ইভিপি, হুম বা ধর এসএলএস ক্যামেরা, বা ধর হুম থার্মাল প্রজেকশন ক্যামেরা, হুম এইগুলো লেজার গ্রে। যৌক্তিকতা কতটা এবং কতটা সঠিক? ঠিক আছে, দেখো সবার আগে তো এগুলো ভূত ধরবার গ্যাজেট নয়, এটা তুমিও খুব ভালো করে জানো। এগুলো হ্যাঁ, মানে ডিটেক্ট এটা করা। পাবলিকের সামনে বল, আমি বলে বলে হাঁপিয়ে গেছি। লোকে ভাবে এই গ্যাজেটস গুলো শুধুমাত্র তৈরি হচ্ছে ভূত ধরার জন্য। তোর যদি ভূতকে ঘরে ধরা ড্যাম যায় থাকে, না, সে ড্যাম ভূতকে প্রোটেকশন ধরা দেখবি। যায়। লোকেরা সেটা ঘোস্টবাস্টার তুই সিনেমা দেখে বল, তোর ইন্টারেস্ট মুখ নিয়েছে। থেকে শুনলে অনেকটা বেশি লোকে মানবে। আমার কথা শুনতে শুনতে একটা সময় আমাকে বলতে আরম্ভ করেছে এখন লোকজন, আমি নাকি ডিজিটাল তান্ত্রিক। ভালো, নামটা ভালো। ডিজিটাল তান্ত্রিক নামটা ভালো। মজা তবে ভূত করছিস? ধরা যায় না। কর, না গরিবের না, দুঃখে সবাই কাঁদে না তো, তুই কাঁদ। আরে তুমি এক্ষুনি আমাদেরকেও তো বললে, আমরাও তো ডিজিটাল তান্ত্রিক। হ্যাঁ বল, সেটা বল। হ্যাঁ আমার হ্যাঁ, দুঃখটা আমরাও ক্যাচ ডিজিটাল করে দিয়ে বল তান্ত্রিক, কোনো চাপ প্লিজ। নেই। হ্যাঁ মানে বল। বেসিক্যালি ঘটনাটা কি, যে ভূত ধরা যায় না। আর হুম। এগুলো ওই প্রাচীন যুগের গল্প গাছাতে হতো, যে বোতলের মধ্যে ভূত ভরে এনেছে। ওগুলোর মধ্যে কণামাত্র সত্যতা নেই। তুমি কখনো একটা স্পিরিটকে ক্যাপচার করতে পারো না। তুমি খালি ম্যাক্সিমাম তার কিছু এনার্জি স্পেকট্রামকে কোনো একটা মোটাল ইনস্ট্রুমেন্টের মধ্যে নিয়ে আসতে পারো, ম্যাক্সিমাম। অবশ্য সেটাও অনেকটা ধৃষ্টতার কাজ, ওটাও খুব একটা মানে ভালো কাজ নয়, তবে আমি ম্যাক্সিমাম কৌস্তব, পসিবিলিটিটা। আমি একটু ইন্টারাপ্ট করি তোকে। তোর এই হ্যাঁ বল কথাটার মধ্যে একটা কথা একটু আমি অ্যাড করে দিই। এই বলো। যে বিভিন্ন রকম তান্ত্রিক যারা বলে যে ভূতটাকে আমি বন্দি করে নিলাম, বা সম্ভব কিছু না। কিছু সময় তো আমরা এরকম জানি না, বিভিন্ন রকম মসজিদ দেখবি, যে মসজিদে অনেক প্যারানরমাল মানে প্যারানরমাল ইনসিডেন্ট ঘটে। ইনভেস্টিগেশন বলতে যাচ্ছিলাম, সরি তার জন্য। প্যারানরমাল ইনসিডেন্ট ঘটে, ধর মসজিদে তুই নামাজ পড়তে যাচ্ছিস, সেই সময় সেই মসজিদের একটা সিসিটিভি ফুটেজ থেকে ধরা পড়লো সেখানে কেউ দৌড়ে চলে গেল, বা সেখানে কোনো লোক হঠাৎ করে এমন কিছু বিহেভিয়ার করছে যে বিহেভিয়ারটা স্বভাবত তার করা উচিত নয়, ঠিক আছে? হুম হঠাৎ করে হুম করছে, তো আমরা অনেক সময় শুনি, তুই ইউটিউবে প্রচুর ভিডিও পাবি এটার, সিসিটিভি ফুটেজ, যেখানে আগেই মানুষকে দাগিয়ে দেওয়া হয় যে এখানে নামাজ পড়াকালীন কিছু এন্টিটি ছিল, বা জিন বা জিন্নাত যেটাই বলে ওদের ভাষায়, বা তাদের ভাষায়, তেনারা যেটাই বলুক, যেটা বোঝানো হয় পাবলিককে, যে হয়তো কোনো জিন বা জিন্নাত সেই সময় চলে এসেছে, আর কেউ উজু করেছিল না, তাই জন্য তার উপরে ভর করেছে, বা তাকে পানিশমেন্ট দেওয়ার জন্য সে এসছে। আমাকে তুই একটা কথা বল, কোরআন ধর অনেক ডাইরেক্টলি এই কথাটাকে ব্রেক করে, কিন্তু কোরআন কিন্তু ডাইরেক্টলি এই কথাটাকে ব্রেক করে। তুমি আমি যখন সেটাই নামাজ তোর থেকে পড়ছো, জানতে চাই, তুই একটু বল, সেই জায়গাটা একটু তুমি ক্লারিফাই কর, তুমি যে তুমি এইভাবে যখন হয় না, নামাজ কি হয় কি হয় তুই বল। পসিবল না, তার কারণ এরকম বলা হচ্ছে যে তুমি যখন নামাজ পড়ছো তখন দুজন হুম। ফেরেশতা তোমার দুদিকে আছেন। হ্যাঁ। ঠিক আছে, মানে গার্জিয়ান হুম। এঞ্জেলের মতো ওনারা দুজন হুম। দুদিকে হুম। থাকেন, এবং গার্ডিয়ান এঞ্জেল তাদেরকে আমরা যেটাকে বলি, হ্যাঁ। হ্যাঁ, এবং যারা নামাজ পড়েন তারা এরকম করে দুবার দুদিকে তাদেরকে অভিবাদনও করেন। হুম। একবার বাঁদিকে একবার ডান দিকে ওনারা অভিবাদন করেন হুম। তাদেরকে। তাহলে এই অবস্থায় করে এই জিন বা অভিবাদনটা জিন কেন করেন আমাকে একটু ক্লিয়ার করে বলবি কৌস্তব, মানে এটা দর্শক বন্ধুদের এটাকে জন্য? এটাকে মানে এটাকে এটা কি অ্যাকনলেজ প্রোটেকশন করতে। চাওয়া, যেটা আমরা না না অ্যাঞ্জেল না 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 প্রেয়ার করি? না 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 না, তুমি প্রোটেকশন মানে কখনোই তার পাবলিক যেন কাছে গুলিয়ে না ফেলে, তুই আমাকে এই জায়গাটা একটু ক্লিয়ার করে বল। আমি বলছি, হুম। অ্যাকর্ডিং টু ইসলাম, আমি খুব বেশি হুম। জানি না, যেটুকু আমি জেনেছি আমি মৌলবীদের কাছ হুম। থেকেই জেনেছি। কেসটা কি হয়েছে যে আহ, তুমি কখনো এরকম কারু কাছে প্রে বা ইবাদত করতে পারো না, এরকম কারু কাছে তুমি ইবাদত করতে পারো না হু ইজ আদার দেন আল্লাহ। ঠিক আছে, আল্লাহ ওকে। তাআলা ছাড়া তুমি কারু কাছে ইবাদত করতে পারো না। তো ওনারা যখন ওই হুম। ফেরেশতাদেরকে অভিবাদন করেন, উনি কিন্তু সাজদা করছেন না, উনি অভিবাদন করছেন।
মানে কি না উনি সাজদা যদি অ্যাকনলেজ একটু করছেন। বাংলায় বলিস তাহলে আমাদের বাঙালি যারা অডিয়েন্স আছে তারা বুঝতে পারবে। মাথা নত সা- করা। সাজদা সাজ- টার্মটা একটু বাংলায় বল। সাজ- সাজদা করা মানে মাথা নত করা, মাথা মানে নত আমি করা। তোমাকে প্রণাম করছি। মানে আমরা ষষ্ঠাঙ্গে যদি কারোর কাছে প্রণাম করি সেটাও ইকুইভ্যালেন্ট টু সাজদা। হ্যাঁ, দ্যাট ইজ সাজদা। আমরা যেটা তুমি কারুর ওকে। কাছে পুরো মাথা নামাচ্ছ প্রণাম করি মানেই তুমি সেটা সাজদা নয়, করছো। আধা একটা প্রণাম করি, মানে কোমর পিঠ হ্যাঁ, ফোল্ড করে। 3 রকমের আছে, ওই হুম। মানে দ্বিতীয়টা এটা পঞ্চাঙ্গ আহ, প্রণাম। এটা রিজনটা পঞ্চাঙ্গ আমি প্রণাম। পরে জানবো, আপাতত তুই কন্টিনিউ কর। হ্যাঁ, ওই পঞ্চাঙ্গ প্রণাম বা ওই জিনিসটাকে সাজদা বলে। তো ওনারা ওনাদেরকে অভিবাদন করেন এবং এটা আচ্ছা। অ্যাকনলেজ করেন যে হ্যাঁ আপনারা এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ, আমি যেন নির্বিঘ্নে এই নামাজটা পড়তে পারি। তো সেই অবস্থায় ওকে। কোনো জিন বা জিন্নাত কাউকে যদি অ্যাটাক করছে বা এরকম কোনো লজিক লাগানো হচ্ছে যে সে ওয়াজু করেনি বলে তার উপরে কোনো জিন, এটা ফিজিক্যালি পসিবল না। কোথা থেকে বলছি এটা ফিজিক্যালি পসিবল না? একজন ভদ্রলোক ছিলেন, ভদ্রলোকের নাম ছিল আহ, আব্দুল কাদির জিলানি। আচ্ছা। ঠিক আছে, আব্দুল তুই কাদির বোধহয় এর জিলানি। আগেও কোনো একটা পডকাস্টে এই নামটা নিয়েছিস। না, আমি জিলানি সাহেবের নাম নিইনি কখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে হয়তো আমি আহ, ভুল শুনেছি, বল। শেখ আব্দুল কাদির জিলানি, যার কাছ থেকে কুতুব আর আবদাল এনারা বেরিয়েছেন হুম এবং হুম এখনো গোটা পৃথিবীতে ওনারা ছড়িয়ে আছেন, কুতুবরা এবং আবদালরা। হুম তো তার এরকম করা আছে, তার এরকম প্রত্যক্ষ উপদেশ করা আছে যে হুম আল্লাহর কাছে সাজদা করবার সময় দিস ইজ নট ফিজিক্যালি পসিবল ফর এনি জিন or any lesser হুম or higher beings to possess a person. হুম হুম সো মসজিদে কখনো এটা হতে পারে না, এটা সম্ভব না। তার কারণ মসজিদ যদি খুদা কা ঘর বলছে, তাহলে হুম। সেখানে কি করে করতে পারো তুমি? হ্যাঁ, এটা সম্ভব যে কোনো জিন বা জিন্নাত ওখানে গেল, তারা নিজেদের মতো নামাজ পড়ে চলে এলো, সেটা আমাদের ইন্দ্রিয়ের অতি, দ্যাট ইজ অতীন্দ্রিয় দৃষ্টি। হুম। সে অতীন্দ্রিয় বিষয় বুঝবার ক্ষমতা তো আমাদের নেই, তবে হ্যাঁ হয়তো ক্যামেরা ধরতে পারে, তার কারণ ক্যামেরা ইজ ডেভিল সাইড। কিন্তু কৌস্তব, তুই আমাকে একটা কথা বল, বহু জায়গায় এরকম দেখা যায়, ধর কাউকে জিন বা জিন্নাত বা কোনো প্রেতাত্মা পজেসড করেছে কোনো ব্যক্তিকে, সেক্ষেত্রে ধর কোনো মুসলিম তান্ত্রিক মানে মৌলানা বল বা কিছু বল, যেটাই তোদের টার্ম আছে, অ্যাকচুয়ালি তোদের টার্মটা তোরাই বেটার জানবে, আমি তো অত কিছু জানি না। আমার স্বল্প বুদ্ধিতে যেটা আমি জিজ্ঞেস করছি, মানে আমি যেটা দেখে অভ্যস্ত, কিছু কিছু জায়গায় বলা হয় হচ্ছে ওকে বশ্যতায় নিয়ে নেওয়া হয়। মানে ধর কোনো হিন্দু প্রেতাত্মা কাউকে পজেসড করেছে, তাকে যখন ক্লিনজিং করানো হচ্ছে সেই মুহূর্তে দাঁড়িয়ে তাকে একটা কোশ্চেন করা হয়, বা তাকে বলা হয় যে হয় তোকে আমি বোতলে বন্দি করবো, আদারওয়াইজ তোকে আমি, তুই কালামটা পাঠ কর, করে মুসলিম হয়ে যা, তোকে আমি বেঁচে থাকার রসদ দেবো। মানে ওই, এবার হিন্দুদের জন্য তান্ত্রিক, মুসলিমদের জন্য তুই বেটার বলতে পারবি পীর বা টার্মটা কি। ফকির। আমি কনসেপ্টটা জাস্ট ক্লিয়ার করছি, পীর হোক মৌলানা হোক হোয়াট এভার। তো সে তাকে নিয়ে কাজে লাগিয়ে, তাকে দিয়ে কালমা পাঠ করিয়ে, তাকে মুসলিম বানিয়ে, তারপরে তাকে বিভিন্ন ধরনের কাজে, মানে কবিরাজ আমরা যেটা বলি, মুসলিম কবিরাজ, ওরা বিভিন্ন ধরনের কাজে ইউজ হাকিম। করে। হাকিম, এক্স্যাক্টলি, হয়তো তুই রাইট টার্মটা বলছিস, আমি তো এই টার্মটা জানি না, তাই জন্য আমি সঠিকও বলতে পারবো না, বেঠিকও বলতে পারবো না, পাবলিক খারাপ ভাববে। তো তোর মতে যেটা মনে হয় তুই সেটাই বল, আর আমাকে এই জায়গাটা একটু ক্লিয়ার কর, এই ব্যাপারটা কি। এইরকম কি কোনো আত্মাকে নিয়ে হঠাৎ করে কালমা পাঠ করিয়ে তাকে নিজের ধর্মে কনভার্ট করিয়ে তাকে কি কাজে লাগানো সম্ভব, বা তাকে নামাজ এখানে পড়ানোর একটা, ইবাদত করার না, চান্স দেওয়া? এখানে একটা, এখানে একটা খুব বড় কথা আছে যে একটা স্পিরিটের কোনো ধর্ম হয় না। ওকে। স্পিরিটের কোনো ধর্ম হয় না, ও একটা এনার্জি। হুম যেমন আত্মার কোনো ধর্ম নেই। হুম আত্মা যে পঞ্চাবয়ব যুক্ত বা সপ্তদশ সূক্ষ্ম শরীর যুক্ত যে অবয়বকে ধারণ হুম করছে, হুম। তার মধ্যে স্মৃতি থাকা সম্ভব, তার মধ্যে স্মৃতিজাত স্বস্তিক, সংস্কার থাকা সম্ভব। এই পয়েন্টটাকে নোট করো। এই পয়েন্টটা কিন্তু তোমাদের দুজনকে আমি বসাবো এই জায়গাটা আরো ক্লারিফাই করার জন্য, পাবলিকের হ্যাঁ, উদ্দেশ্যে বা দর্শকের উদ্দেশ্যে। এই স্বস্তিকদা খুব পয়েন্টটা ভালো নোটিফাই করে করো। বুঝতে পার, হ্যাঁ, স্বস্তিকদা খুব ভালো করে বুঝতে পারছে আমি কি বলছি। কারণ স্বস্তিক অনেকক্ষণ ধরে চুপ আছে, ও কথা বলতে চান্স পাচ্ছে না। এইটাও সাবজেক্ট। এটাই পাবলিকের স্বস্তিকদা সামনে খুব তুলে ভালো ধরা, বুঝতে আমরা আজকে পারছো আমি খুব তুমি। একটা অথেন্টিক কথা কাজ বলবো নিয়ে না, কথা বলবো।
লোকেরা নেক্সট দিন হ্যাঁ শুনবে আমি আর কৌস্তব মিলে আজকে খুব একটা কথা হ্যাঁ হবে মানে না। মানে মানে স্বস্তিকদা না, আমাকে এখানে আজকে কিছু কথা ব্যাক বলতেই হবে করতে তোমাকে, পারবে। তুমি এরকম চুপচাপ থাকবে এগুলো উচিত না, হ্যাঁ? ঠিক আমরা আছে। না বকে না যাব বকে যাব, আজকে না দেখবে মিটিংটা আমি হোস্ট স্বস্তিক করার কথা ছিল তোমার। তন্ময়দা আমি স্বস্তিকদাকে হুম। বলাচ্ছি দেখো। স্বস্তিকদা ইয়ে আহ, অপঞ্চীকৃত মহাভূত থেকে যখন হুম। পঞ্চাবয়ব যুক্ত শরীর তৈরি হচ্ছে, এই তাহলে আবার সেই এমন একটা টার্ম তাহলে যেটা তাহলে অপঞ্চীকৃত প্রোনাউন্স মানে সেই হচ্ছে করছে এখনো যেখানে আমি ফিজিক্যাল কথাই ওয়ার্ল্ড বলতে তৈরি পারবো না। হয়নি, তার আগে যে হ্যাঁ অবস্থাটা থাকে তো এই বলো, এলিমেন্টস গুলো বলো, সেটা। এটা তোমার বলার দরকার, বলো। এটা এত তো সহজ এটাও কি কথাতে আমি বলে বলবো? তাই দাঁড়ায় আমরা আড্ডা মারতে অপঞ্চীকৃত। বসেছি আজকে, এটা পঞ্চীকৃত এটা মানে হচ্ছে এটা ন্যাচারাল কোনো প্রফেশনাল ইকুয়েশন ইন্টারভিউ গুলো চলছে তৈরি না। হয়নি ইকুয়ালি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তো এই একটা ইকুয়েশন পার্টিকুলার গুলো তৈরি ইকুয়েশনে হওয়ার পৃথিবী তৈরি হয় মানে অ্যাকর্ডিং টু শঙ্করাচার্য। আমি পৃথিবী পর্যন্ত যাচ্ছি না, আমি একটা একদম প্রকৃতি অন্ডর ইন্ডিভিজুয়ালের জন্য কথা বলছি। হচ্ছে মানে আমাদের এই নিবৃত্তি কলার ওপরে প্রতিষ্ঠা কলায় ট্রিকের ভাষায়। প্রতিষ্ঠা কলা, হ্যাঁ মানে হ্যাঁ, প্রতিষ্ঠা কলার থেকে একটু এইবার নামো। যদি জিজ্ঞেস করে পাবলিক এই কলাটা প্রতিষ্ঠা কি কলার কলা, পরেই সিঙ্গাপুরি, নিবৃত্তি কলা, মর্তমান, উইদিন প্রতিষ্ঠা কাটালি, কলা চাপা, পুরোটা চলছে। এগুলোর বাদ দিয়ে এটা কি কলা, তো সেটা ক্লিয়ার করো। এটা আরে খাবার এটাই কলার জানতে কলা চাই। মানে হচ্ছে লেভেলস, এই লেভেল। ফিজিক্যাল তো লেভেলের ঠিক একটু তো ওপরে সেটা যদি উঠে বলো। যাই। তো ওটাই ওই ওই বলছি। আমি আর লেভেল কত থেকে ওই বলবো? বলছি বলছি ওই লেয়ার থেকে যখন আমরা এই ফিজিক্যাল দৃশ্য শ্রাব্য প্রপঞ্চের অন্তর্গত মানে নাম শোনা যায়, রূপাত্মক, দেখা যায়, বোঝা যায়, ছোঁয়া যায়, এগুলোর যেই পৃথিবী। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, এইরকম খুব ভালো, এইরকম একটা গুড গোয়িং। পৃথিবী, এইরকম একটা পৃথিবী যেখানে নাম রূপের আশ্রিত হয়ে কোনো অস্তিত্বকে অস্তিত্বশীল হতে হবে, ওকে। ঠিক আছে, নাম রূপের আশ্রিত হতে হবে, সেইখানে ধর্ম আসে। কারণ এখানে ফিজিক্যাল রুলস চলে আসছে, ওই জন্য তোমার হ্যাঁ ফিজিক্যাল যে ওয়ার্ল্ডের রুল সেটাকে মেনটেন করার হ্যাঁ, জন্য। কেন ধর্ম বলতে যেটা রিলিজিয়ন সেটা বেসিক্যালি কিন্তু হিউম্যান কনস্ট্রাক্ট। দ্যাট ইজ ওকে। এ হিউম্যান কনস্ট্রাক্ট, আর সেই হিউম্যান কনস্ট্রাক্টে কিন্তু এর আসছে পেছনে কিন্তু কিছু আহ, এন্টিটি থাকে অনেক সময়, ইভিল কি এন্টিটিও ধরনের থাকতে পারে। আবার কর্ণপিশাচ? যাই হোক, না আবার না 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 না, আমি কোনো তাহলে কন্ট্রোভার্সিয়াল পাবলিক স্টেটমেন্ট এবার দেব কিন্তু না। রিলেট করে নেবে যদি কোনো ক্লিয়ার না কন্ট্রোভার্সি, করো। না না, না না কোনো কর্ণপিশাচ থাকে না, কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট, দেবতারা থাকতে কোনো পারে, রাক্ষসরাও থাকতে পারে, অসুররাও থাকতে পারে। অসুররাও থাকতে পারেন, পিশাচরাও থাকতে পারেন, অনেকেই থাকতে একটা পারেন। আসুরিক ধর্ম এলে বলবে যে তোমায় আমাকেই শুধু পুজো করো, যেমন হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু তো ধর্ম শুরু করেছিলেন, বিষ্ণু থেকে শুরু করে সবার পুজো বন্ধ করে দিয়েছিল। যে কোনো পৌরাণিক দেবতা গল্পে যেটা ওয়েল আসুরিক হয়। ওয়েল হিরণ্যকশিপুর কনসেপ্টটা একটু আলাদা ছিল, আমি ওটা নিয়ে পরে একটু তর্কে আসবো পরে, হ্যাঁ, যে হিরণ্য আচ্ছা কৌস্তব, এতক্ষণ তো শুনলাম এই ঘটনাগুলো। আমার না খুব জানতে ইচ্ছা করে, মানে অ্যাকচুয়ালি আমার না, এটা আমি দর্শকদের উদ্দেশ্যে আমি বহু জায়গায় বলেছি এর আগে। বহু জায়গায় মানে তুই হয়তো শুনে থাকবি, আমিও বলেছিলাম একটা জায়গায়, যে প্যারানর্মাল ইনভেস্টিগেশন এখন যারা করছে তাদের মধ্যে এখন একটা ট্রেন্ড চলছে হচ্ছে সাইকিক রিডিং। এই সাইকিক রিডিংটা আমাদের প্যারানর্মাল ইনভেস্টিগেশন টিমকে মানে কিভাবে মাইলেজ দিতে পারে একটা টিমকে, এটা সম্পর্কে তোর এবং স্বস্তিকার আমি দুজনের একটু ক্লিয়ার একটু ধারণা চাই দর্শকের জন্য। সাইকিক রিডিং সম্পর্কে প্রত্যক্ষভাবে আমার কোনো ধারণা নেই অ্যাকচুয়ালি। আচ্ছা। তার কারণ আমি যতটা বুঝি, হ্যাঁ সাইকোলজিক্যাল কিছু কেসেস আছে, হুম। আমাদের টিমেও ট্রেন্ড সাইকোলজিস্টরা আছেন, হুম। সাইকিয়াট্রিস্টরা আছেন। দুটো আলাদা, সাইকোলজিস্টরা আলাদা হন, সাইকিয়াট্রিস্টরা আলাদা হন, হুম। দুরকম লোকই আমাদের টিমে আছে। তাতে কি হয় হুম। না, অনেক সময় দুটো কেস বলছি। হুম। প্রথমত আহ, আমাদের কাছে যে কেসগুলো আসে যেগুলো আদৌ প্যারানর্মাল নয়, যেগুলোর মধ্যে কি হয় না, যে পজেসড বা আহ, যে অ্যালিজেডলি পজেসড, এটা কমপ্লিটলি তার সাইকোলজিক্যাল একটা প্রবলেম ওখানে কাজ করে। তো সেই ক্ষেত্রে আমরা যখন ডিটেক্ট করি যে এটা কোনো প্যারানর্মাল কেস নয়, তখন হুম। কিন্তু আমরা সেখানে কোনো রকম দেরি করি না এটা ক্লায়েন্টকে বলতে যে এটা কিন্তু প্যারানর্মাল কেস নয়, এটা সাইকোলজিক্যাল। তো ওকে। যেখানে সাইকোলজিস্টের প্রয়োজন হয় সেখানে সাইকোলজিস্ট, যেখানে হুম। আরেকটু মাত্রাটা বেশি হয়ে যায় সেখানে সাইকিয়াট্রিস্টেরও প্রয়োজন কিন্তু হয়ে থাকে। হুম। স্বস্তিকদার ভিডিও অফ হয়ে গেছে, আবার চলে এসছে। তো সেখানে কিন্তু সাইকিয়াট্রিস্টেরও প্রয়োজন হয়ে থাকে। এটার সঙ্গে সাইকিক রিডিং এর ব্যাপারটা আমার ঠিক জানা নেই। আর দ্বিতীয় একটা কেস আছে, আমার নিজের সঙ্গে ঘটা একটা কেস বলছি, আহ, যেখানে পজেশন হয়েছিল, হুম। যেখানে একজন এরকম ছিলেন যিনি পজেসড হয়েছিলেন, বাচ্চা মেয়ে, এই হুম। 17-18 বছরের মেয়ে, সে পজেসড হয়েছিল, কলকাতার কেস। এবং সেটা হ্যান্ডেল করবার পরে
আফটার ক্লিনজিং যখন স্পিরিট বেরিয়ে যায় তখন হুম। কিন্তু ওর একটা সাইকোলজিক্যাল ডিফর্মিটি তৈরি করে দিয়ে যায়, ওকে। যাতে পরে ওর কি মনে হতে থাকে, কনস্ট্যান্টলি ওর এটা মনে হতে থাকে, আই এম স্টিল পজেসড, সামওয়ান ইজ স্টিল উইথ মি, সামওয়ান ইজ স্টিল উইথ মি। তো সেইটা ওকে। যখন আমরা দেখতে পাই যে, স্বস্তিকদা তুমি মিউটে আছো। হ্যাঁ, ওই এটা ব্ল্যাক ম্যাজিকেও হয়, কারোর উপর অবিচার করেছে, কাটিয়ে দেওয়া হয়েছে, তারপর কিছু খারাপ হলেই যেন মনে হয় তাকে কেউ কার্স করেছে, মানে বলতে হয় না 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 এটা এক্স্যাক্টলি, খুব নর্মাল, এটা এটা নর্মাল, খুব লোকেরা নর্মাল মনে করে ওকে। কেউ কিছু করেছে। হ্যাঁ। তবে আমি যে কেসটা হ্যান্ডেল করেছিলাম সেখানে কিন্তু খুব প্রত্যক্ষভাবে যেহেতু কাজটা হয়েছিল, এবং হুম। যেহেতু সাইকিয়াট্রিস্টের ওখানে প্রয়োজন হয়ে গেছিল, সে কিন্তু আমাদেরই ওকে। টিমের একজন ডক্টরের আন্ডারে, তারই পরামর্শে, তারই চিকিৎসার অধীনে মোটামুটি 3 মাস ছিল। এবং তারপরে আমরা কেসটা রিজলভ করি, এবং আমরা তারপরে ও কেস ক্লোজ করি যে না, দিস ওয়াজ এ সাকসেসফুল কেস। যতক্ষণ না ওকে। যে পজেসড সে যতক্ষণ না সম্পূর্ণ সুস্থ হয়ে উঠছে হুম। ততক্ষণ কিন্তু আমাদের কাজটা থাকে। শুধুমাত্র ভূত তাড়িয়ে দিলাম এবার তোমরা সাইকিয়াট্রিস্টের কাছে চলে যাও, এটা না। মানে ওকে। স্পিরিটের পজেশন ছিল, এবং সেই পজেশনটা ক্লিনজিং করে দেওয়ার সরি। পরেও কিন্তু সেই মেয়েটি দীর্ঘদিন সাইকিয়াট্রিস্টের আন্ডারে ছিলেন। এই তো এই এখানে সাইকিক কারণেই রিডিং এর কি আছে? এই কারণে আমি তন্ময়দাকে বলছিলাম যে আমরা একজন সাইকিয়াট্রিক মানে এক্সপার্টিস থাকাটা দরকার, মানে এখন তো টিমের মধ্যে ক্রিস্টাল হিলার, রেইকি হিলার, এঞ্জেল মানে আহ, কোথা থেকে কে উইচক্রাফট করে তাড়িয়ে দিয়েছে তারা সব, মানে যারা পার্ট টাইম ডাইমেনশনে, ফোর্থ ডাইমেনশনে ভূত খুঁজে পায়, ফিফথ ডাইমেনশনে দেবতা খুঁজে পায়, লোকজন ঢুকে যাচ্ছে এবং ইনস্ট্রুমেন্ট নিয়ে নেমে পড়ছে, ওগুলো যে কি হচ্ছে, মানে একটা প্রপার প্যারানর্মাল যে একটা প্রপার সিস্টেমেটিক ভাবে স্টাডি করার বিষয়, এবং তার মধ্যে যে সেকশনস হুম। গুলো আছে, মানে একজন সাইকোলজিস্ট বা এই আমাদের অন্য সাইড গুলো যেগুলো আছে সেইগুলোকে দেখার বিষয়টা আমি তখন বলছিলাম। আহ কৌস্তব তো জানো, তন্ময়দা জানবে কিনা জানি না, বিদেশের মধ্যে কিন্তু প্যারানর্মাল চর্চাটা মানে যারা আমেরিকান সাইড অফ ওয়েস্টার্ন অকাল্ট আর হুম। ইউরোপিয়ান হুম। সাইড অফ ওয়েস্টার্ন অকাল্ট যারা আছে, দুটো আলাদা। হ্যাঁ মানে দুজনের মধ্যে মানে টেন্ডেন্সিটা অনেকটা আলাদা। ইউরোপিয়ানদের দেখবে অনেকটা ইন্ডিয়ানদের মতো ভীষণ ট্র্যাডিশনালিস্ট, আচ্ছা। মানে আমার যে ওই যাদের সাথে আমার বালগেরিয়ার ওই লিনিয়েজ বা আহ, মানে আমার তো বেশিরভাগই সব ইউরোপে, এরা হুম। ওদের মধ্যে কিন্তু দেখবে ওই রিলিজিয়াস ট্র্যাডিশনাল সাইডটা এত বেশি যে সবসময় হুম। টেক্সচুয়াল সোর্স এগুলো সার্চ করতে যায় দেন ইনস্ট্রুমেন্ট ধরে দেখা। আর আমেরিকার আচ্ছা। মধ্যে আমি দেখলাম দু রকমই আছে, একটা ইনস্ট্রুমেন্ট ধরে দেখা আছে, আর একটা হুম। সাইড আছে যারা কিন্তু মানে অ্যাট টাইমস বোঝা যায় না ডেলিউশনাল না সত্যিই দেখছে, আচ্ছা। মানে যারা ওই কনফিউজড হয়ে যায় ওরা। মানে যারা ক্লেম করে আমরা পুরোপুরি সাইকিক, মোস্ট অফ দ্য কেসে তারা অনেক সময় ডিলিউশনে ভোগে আমি দেখেছি। এক্স্যাক্টলি, ওকে। এক্স্যাক্টলি, মানে এই যে এক্স্যাক্টলি, মোস্ট অফ দ্য সাইকোলজিক্যাল টাইম ওরা টেস্ট গুলো আছে ডিলিউশনে না, ভোগে। হুম মানে হুম হুম টেস্ট হুম। গুলো আছে না, ওটাতেই ধরা পড়েছে তারা ডিলিউশনাল কি ডিলিউশনাল নয়। একটা ওকে। কোয়েশ্চেন সেট করে দিলেই তো গল্প হয়ে যায়। হ্যাঁ মানে যে যা ক্লেম করছে ওই একটা জিনিসে ধরা যায়, যে জন্য আমাদের হুম। শাস্ত্রেও কিন্তু এই সাইকিক নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না, দিব্যদৃষ্টি আছে এই আছে, কিন্তু এই হ্যাঁ, যে আমি না এখনকার, এটা রিসেন্ট দেখলাম, খুব সাইকিক রিডিং নিয়ে হ্যাঁ খুব আমি চর্চা হচ্ছে তন্ত্র এখন, করি, সবাই হুডু বলছে। করি, ভুডু করি এবং আমি হুম। সাইকিক, এই আমার এত ক্লিয়ার পয়েন্ট আছে, আমি এত মহান, এইটা নিয়ে মানে আমাকে এখনো যখন কেউ জিজ্ঞেস করে বা কৌস্তবকে জিজ্ঞেস করলে তো একই বলবে যে হুম। আমাদের কিন্তু এই মানে কোনটাকে কি বলি দ্যাট ইজ ভেরি ভেরি মাচ ডিফাইন্ড বাই এ টেক্সচুয়াল ট্র্যাডিশন। এই টেক্সচুয়াল অবশ্যই। ট্র্যাডিশন কিন্তু একটা লিভিং ট্র্যাডিশনের ডকুমেন্টেশন, সূত্রগুলো ওকে। ধরি কি যাই ধরি, ওটা একটা হুম। প্রিডমিনেন্ট ট্র্যাডিশন, সেটাকে আমরা কোডিফাই করে লিখে রেখেছি যাতে আমরা নিজেরা প্রলাপ না বকে বেড়াই। এবার এক্স্যাক্টলি। ওকে। মেজরিটি কেন কি চর্চা, শাস্ত্র চর্চার মধ্যে নেই, বোথ ইন হুম। ইস্টার্ন অকাল্ট অ্যান্ড ওয়েস্টার্ন অকাল্ট, প্রলাপ হুম। বকাটা একটা লোকেদের টেন্ডেন্সির মধ্যে চলে আসছে, যে জন্য লোকেরা বলতে পারছে আমি হুডু করি মানে আমি পুতুলে পিন ফোটাই, আচ্ছা। বা একটা ওই হ্যাঁ, রিলিজিয়াস বেসিক্যালি তাই। সিস্টেমকে পুতুলে হ্যাঁ, শুনতে হাস্যকর লাগলো তাই ব্যাপারটা। হ্যাঁ তন্ত্র করি মানে এবং আর সিঁদুর এবং একটা নিয়ে আমি জিনিস। না পুতুলে না মাখাই। এবং 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 সেই জিনিসটাই যে আহ, আহ, বঙ্গীয় তন্ত্রে বা ভারতীয় তন্ত্রশাস্ত্রের মধ্যে প্রায়োগিক দিক থেকে বলছি, মানে হ্যাঁ তন্ত্রের হুম। একাডেমিক থেকে সরে বলছি, পুত্তলিকা প্রয়োগ বা আর্দ্রপট্টিকা প্রয়োগ, এই একাডেমিকে প্রয়োগগুলো যে করছেই তো গো আছে। কৌস্তব,
তুমি বলো, আমি এক হ্যাঁ সেকেন্ডে একটা পড়ছে। বই নিয়ে আসছি, বলো, বলতে থাকো, আমি বইটা নিয়ে আসছি, বলতে থাকো। আমি আমি জানি, একদম আমি একাডেমিক বুঝতে পারছি তুমি বাংলা কোন বই বইটার কথা আনছি। বলছো। তাহলে আমিও একটা না নিয়ে ও আসি। মানে আমি সত্যিকার এটা তুমি দেখেছি, ও বলো, একটা বলতে থাকো, অথেন্টিসিটি আমি নিয়ে ছেড়ে আসি যায় মানে। ততক্ষণে। আচ্ছা তুমি আচ্ছা, বলো, আমি ঠিক এক্ষুনি আছে, নিয়ে তুমি আসি। বলো, তুমি বলো, হ্যাঁ আমি টেক্সচুয়াল সোর্সটা দিচ্ছি তোমাকে। তুমি বলতে থাকো, আমি হ্যাঁ, বইটা নিয়ে আসছি ঠিক আছে, একাডেমিক নিয়ে এসো, কাজের। নিয়ে এসো, নিয়ে এসো। না দাদা ওর যেটা মধ্যে এটা বলছে, দেখেছি ও খুব। হুম। হ্যাঁ, দাদা বলো যেটা বলো বলো। বলছে একাডেমিক জায়গা থেকে, এই হুম, যে পুতলিকা প্রয়োগ বা এই যে আর্দ্রপট্টিকা হুম, প্রয়োগ, হুম, এই প্রয়োগগুলোর জন্য কিন্তু সাধক বা যিনি প্রয়োগকর্তা, হুম, হুম। আহ, বা প্রবর্তক হ্যাঁ, পুরুষ এইটা কিন্তু এবং বাংলায় কাজ। প্রবর্তন, প্রত্যন্ত বাংলায় গুপ্তবিদ্যা। এটা কিন্তু কালচারাল অ্যানথ্রোপোলজির কাজ, প্রত্যন্ত বাংলায় গুপ্তবিদ্যা। এবং এটা করেছেন যিনি, অধ্যাপক ভৌমিক। উনি এটা উনি আজকের কাজ নয়, পুরোনো কাজ, এবং এখনো না অ্যাভেলেবল। কিন্তু সেটাও তো প্রায়োগিক অ্যাঙ্গেল হলো, সেটাও তো মানে ওই অ্যাঙ্গেলটা হলো না। আমি একাডেমিক অ্যাঙ্গেল বলতে কিন্তু এই অ্যাঙ্গেলটা বলছি না। হ্যাঁ, মানে আমি রিসার্চের একাডেমিক, মধ্যে স্টাডিতে হচ্ছে, হয় না তা নয়, মানে আমরা এসোটেরিক বা অকাল্ট স্টাডিটাকে করি না, খুব কম হয়েছে ইন্ডিয়াতে। বিদেশে যেটা হয়েছে, মানে আমরা যখন হতে পারে কভেনেন্ট। দাদা, আমি হয়তো কিছু ভুল ভাবে, আমি হয়তো কিছু ভুল ভাবে বোঝা হ্যাঁ, বেরিয়ে কোনটা গেছে। বলছো তাহলে? আমি ওইটা বলছি না, আমি এইটা বলছি না। আমি একাডেমিক অ্যাঙ্গেল নেই মানে বলছি যে ধরো তুমি আজকে দেবীর একটি অষ্টমী বিহিত পুজো করছো, হুম, সেটা তো তুমি নিঃশ্রেয়স করছো, হুম, এবং সেই নিঃশ্রেয়স করবার সাথে সাথে কিন্তু তার সঙ্গে প্রত্যক্ষভাবে তুমি স্বর দর্শনের মধ্যে যে কোনো একটাকে সংযুক্ত করতে পারবে, এবং হুম, সেটাকে কিন্তু ব্রহ্মবিদ্যার মার্গে তুমি ওটাকে চ্যানেলাইজ করতে পারবে। হুম। কিন্তু তুমি ঠিক একাডেমিক আছে, স্টাডি কেন ওটার হতে পারবে না বলছো? একাডেমিক স্টাডি কিন্তু হতে পারবে, মানে আমি খুব ভালো বলতে পারি, কেন হতে না পারবে না, আমি আমি একাডেমিক বলতে এইটা মিন করলাম। আমি একাডেমিক বলতে এইটা মিন করছি না যে এটার উপর কোনো রিসার্চ হতে পারে না, না, অবশ্যই হতে পারে। সে তো একজন ব্যক্তি মানে শাবর মন্ত্র প্রবলেমেটাইজ বাংলা। করলে রিসার্চ বেরিয়ে আসবে। হ্যাঁ, প্রবলেমাটাইজ মানে ওটার থেকে যদি আমি প্রবলেম স্টেটমেন্ট তৈরি করি, তাহলে সেটা থেকে অ্যাবসলিউটলি রিসার্চ হতে পারে। মানে যে রিসার্চের বাংলাতে সব প্রচুর বিষয় মানুষ, হতে পারে। তোমায় একটা হ্যাঁ টপিক বলছি, অ্যাবসলিউটলি শোনো। হতে পারে। আমাদের 17-তে, মানে আচ্ছা আমি লোকেরা, একটা কথা বলি। না না, এটা বলে নি, আমি তারপর একটা তুমি কথা বলি। বলবে। আচ্ছা। 2017-তে ইন্টারন্যাশনাল ভাগবত মহাপুরাণের কনফারেন্স চলছে, বিশাল ব্যাপার। আচ্ছা, ইসকন ফান্ড করেছে, অক্সফোর্ড থেকে প্রফেসর এসছে। কনফারেন্সে এমন ডিসকাশন হয়েছে যে বাইরের পণ্ডিতরা এসে বলেছে, এরা, আমরা কিন্তু এর অংশ নই, ইনক্লুডিং স্পল্ডিং প্রফেসর, আমি কিন্তু এদের পার্ট নই। আমেরিকা থেকে একজন নামকরা প্রফেসর এসে টপিক বের করেছে, গীতা, গোরক্ষপুর গীতা প্রেসের ভগবত মহাপুরাণের বইয়ের কফায় গোপাল লাড্ডু চুরি করে বেরোচ্ছে। রিসার্চের প্রশ্ন, এইটা কি পুরুষতান্ত্রিক সমাজ, মহিলাতান্ত্রিক সমাজ থেকে বা চুরি করেছে তার প্রতীক? এইটা নিয়ে আমি আলোচনা করব। হে ভগবান। তারপরে শোনো, তারপরে আরেকজন, মানে সে নর্মাল জায়গায় থাকে না, সে বিশাল বড় স্কলার, গ্র্যান্ড আইটিসে থাকে, এসে রিসার্চ বলছে। টপিকটা হচ্ছে সংস্কৃতাইজেশন অফ ভাগবতা মহাপুরাণ। ওটা কি ও তো করে সংস্কৃতেই লেখা রে ভাই। দলিত লিটারেচারকে অপ্রেস করে ভগবত মহাপুরাণ হয়েছে। আর কিচ্ছু না, তুমি ডেভিড গর্ডন হোয়াইটের আহ, যে কোনো তন্ত্রের ফিল্মি, লেকচার শুনবে, বুঝতে পারবে রিসার্চ কোন লেভেলে ভাট হতে পারে। ডেভিড গর্ডন হোয়াইট, ওয়েন্ডি সিরিয়াসলি মানে ডনিজের শিষ্য। কিল মি, মানে ইট ফিলস লাইক দ্যাট সামওয়ান জাস্ট পুট আ বুলেট থ্রু মাই হেড। কি সব বলছো হ্যাঁ, তুমি? তুমি বিদেশে একাডেমিয়াতে অনেক কিছু হয়, তারা বড় বড় স্কলার। কেন? আচ্ছা যাই হোক, হার্ভার্ডের আমরা আমি মূল প্রফেসরের টপিকটাকে নাম ঘুরে বলছি না, যাচ্ছি। রিসার্চ পাবলিকেশনে বের করেছে পুজো পদ্ধতি বিষ্ণুর, নিত্য পুজো যেটা করি, এই ন্যাস হয়, এই হয়, অতএব আমি রিসার্চ করে বুঝতে পারলাম শরীরে মন্ত্র বসানো হচ্ছে, দেবতার সাথে সম্বন্ধ তৈরি করা হচ্ছে। তো নতুন কি বললি তুই? না, এটা রিসার্চ পেপার, সে বড় জায়গায় পোস্টেড, একটা, হ্যাঁ, মানে আইভি লিগার ইউনিভার্সিটির। আমিও এবার এটা রিসার্চ করবো, আচ্ছা দেখো আমরা, দেখলে আগুন জ্বলে। না অগ্নিতে আমরা সব না মানে দেবতা বাস এটাকে করে, অনেক এটা লেন্দি আমাদের করে দিচ্ছি। আর্গুমেন্ট হবে। দোস্তিক, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ দাদা বলো তন্ময়। বলো। বলছি আমরা অনেক লেন্দি করে দিচ্ছি জিনিসটাকে। আমরা একটু অন্য টপিকের দিকে যাই, মানে যেটা মেনলি, যেটা উদ্দেশ্য আমাদের এটা করা। হ্যাঁ, এটা গেল একটা পার্ট। 2 নাম্বার হচ্ছে আজকে একটা ট্রেন্ড চলছে প্যারানর্মাল ইনভেস্টিগেটর বা ইনভেস্টিগেশন যাই বলো, প্রচুর হয়ে গেছে। মানে এখন ঘরে ঘরে আর কি হচ্ছে, জিনিসটাকে পাওয়া যাচ্ছে, মানে সবাই ভূত খুঁজে পাচ্ছে, সবার সঙ্গে ভূতের এনকাউন্টার হচ্ছে, সবাই ভূতের এক্সপিরিয়েন্স শেয়ার করছে।
এখন কে ঠিক কে ভুল আমি সেই গল্পে যাচ্ছি না। আমার কাছে কথা হচ্ছে এই যে প্যারানর্মাল ইনভেস্টিগেশন যে মানে প্রসেস বা এই যে প্রসিডিওরটা, এইটাকে করতে গেলে তো মানুষকে কিছু বেসিক জিনিস জানতে হয়। তো মোটামুটি যারা প্যারানর্মাল ইনভেস্টিগেশন নিয়ে সেইভাবে কাজ করতে ইচ্ছুক আগামী দিনে, তাদের উদ্দেশ্যে মানে একটু যারা জেনে কাজটা করবে যাতে রিস্ক ফ্যাক্টরটা কম কাজ করে, তো এদের জন্য কি এরকম প্যারানাল কোনো কোর্স বা কোনো সোসাইটি কিছু আছে যেটা এদেরকে হেল্প করতে পারে বা এদেরকে শেখাতে পারে? আমরাই আছি। আমাদেরই যে ইন্ডিয়ান প্যারানর্মাল টিম আছে, আইপিটি, সেখান হুম। থেকে আমাদের সার্টিফিকেশন কোর্স করানো হয়, সিপিআই এর হুম। এটার সার্টিফিকেশন প্রসেসটা ইন কি আছে? প্যারানর্মাল ইনভেস্টিগেশন। কিছু না, বছরে একবার এনরোল করানো হয়। তখন হুম। আমাদের একটা নোটিশ বেরোয়, এবং সেই হুম। সময় যারা এনরোল করেন তাদেরকে 2 বছরের একটা কোর্স আছে, ওই কোর্সটা করতে হয় উইথ কোর্স ফিস। রেগুলার ক্লাসেস হুম। করতে হয়, রেগুলার অ্যাসাইনমেন্টস করতে হয়, রেগুলার টেস্ট দিতে হয়, ওকে। সেভাবে যেরকম প্রপারলি একটা কোর্স করা হয়। সিপিআই এটা কিন্তু কি যে কেউ সার্টিফিকেশন করতে ইন, পারে? যে কেউ করতে, গ্রাজুয়েশনটা থাকলে ভালো। মানে গ্রাজুয়েশনের এটা কি মানে সাবজেক্ট কি সায়েন্স থাকতে হবে? ব্যাকগ্রাউন্ড হতে হয়, কমার্স ব্যাকগ্রাউন্ড হতে হয় কি? না 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 না, মানে যে কোনো ব্যাকগ্রাউন্ড গ্রাজুয়েশনটা থেকে যে কেউ থাকতে এসে হয়। যে কোনো, হ্যাঁ, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে করতে পারে। গ্রাজুয়েশনটা ওকে। থাকলে ভালো, মানে কি, কেন গ্রাজুয়েশনটা, এটা আমি ব্যক্তিগতভাবে বলছি গ্রাজুয়েশনটা থাকলে হুম। ভালো। তার কারণ কি, না, যারা গ্রাজুয়েশনটা পাস করেছে তাদের মধ্যে একটা বেসিক ম্যাচিউরিটি চলে আসে হুম। বিষয়গুলোর গাম্ভীর্যটা বোঝার। ওকে। ঠিক আছে, মানে একাডেমিক্যালি কোনো বিষয় স্টাডি করবার জন্য, আহ, যেহেতু বিষয়টা সত্যি অনেকটা ডেপথের আর প্রচুর স্টাডি করতে হয়, প্রচুর ওকে। স্টাডি মেটেরিয়াল থাকে। আর মানে এখন আমাদেরকে তো যে স্টাডি মেটেরিয়ালটা প্রোভাইড করা হয়, আমাদের যে স্টাডি মেটেরিয়ালটা প্রোভাইড করা হয়, তার বাইরেও কিন্তু প্রচুর বই স্টাডি করতে হয়। যেমন হুম, ডক্টর সুধীর কাক্কারের বইগুলো স্টাডি করতে হয়, আমাদের শ্রীমৎ স্বামী অভেদানন্দজি মহারাজের বইগুলো স্টাডি করতে হয়, এরকম অভেদানন্দজি প্রচুর প্রথম জিনিস দিকে করতে রিসার্চ হয়। করেছিলেন। আমি একটু ইন্টারাপ্ট করি, আবার প্রচুর করেছিলেন। অভেদানন্দজি নিয়ে ওই যখন স্ট্রুবের সাথে কাজ করছিলাম 18-তে, হুম। আমরা হুম। ওখানে দেখতে পেয়েছি, এটা বাইরে বললে গন্ডগোল হবে, অফলাইনে বলবো, অনেক ভালো ভালো কাজ কিন্তু ওনারা একটা টাইমে থিওসফিক্যাল সোসাইটিরা মিলে করেছিল। আমার ইচ্ছে আছে ওই জুমের টাইমিং অ্যাডজাস্ট হলে দেখবো, ওই বাইরে থেকে যদি স্কটল্যান্ডের থিওসফিক্যাল সোসাইটির লোকের সাথে আর কলকাতার থিওসফিক্যাল সোসাইটির লোকের সাথে একটা ইন্টারাক্টিভ সেশন করা যায়, ইভেন চেন্নাইয়ের। তো তিনটা জায়গায় আমার যোগাযোগ আছে, স্কটল্যান্ড, কলকাতা, চেন্নাই। তো আমি আচ্ছা, মোটামুটি তাহলে এখন যদি মানে কেউ এই আমাদের এই টপিকটা শোনার পরে কেউ যদি ইন্টারেস্ট হয় আমাদের সঙ্গে যদি কন্ট্যাক্ট করে, আমরা কি তাদেরকে এই সার্টিফিকেশনটা প্রোভাইড করতে পারবো? মানে তাদেরকে করার জন্য কি প্রসেস আছে, কাদের সঙ্গে যোগাযোগ করতে হবে? সেটাকে মানে আমি আমাদের মানে আমি হ্যাঁ, কৌস্তবের কথা বলছি, মানে ও কৌস্তব আহ, পারবে, আহ, কৌস্তব হ্যাঁ, কমপ্লিট হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সেটাই আমি বলছি, অ্যাবসলিউটলি, মানে ও তো এখন অ্যাবসলিউটলি, আমাদেরই কৌস্তব টিমে। পারবে। সেটার জন্য অ্যাবসলিউটলি, বলছি মানে কেউ অ্যাবসলিউটলি। এসে যোগাযোগ করতেই পারে, ওকে রিচ করতে পারলো না, সাদাতকে রিচ করলো, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদেরই রিচ করে সদর আমরা ওকে তাদেরকে ফরওয়ার্ড তখন করবে। কথা বলিয়ে হ্যাঁ। দেবো ভায়া অ্যাবসলিউটলি, মেল। এক্স্যাক্টলি। অ্যাবসলিউটলি। ওকে। কিন্তু কিন্তু আচ্ছা, রেগুলারলি ওই ক্লাসেস গুলো করতে হয়, মানে সেটা তো যে যে শিখবে টাইম। এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, তার হ্যাঁ, ইচ্ছা হ্যাঁ, থাকলে মানে, তবেই সে আসবে, আর যার ইচ্ছা আছে সেই করবে কাজটা, নাহলে মানে দুম আমি করে কেউ আমি ভূত জয়েন চর্চা করে করতে যাবে নিলাম। কেন লোকের কথায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এক্স্যাক্টলি। মানে আমি জয়েন তো করে নিলাম, তারপরে উম, এখন শিক্ষা ব্যবস্থা যাই। স্বস্তিক দা, তুমি নিজেও একাডেমিক লাইনে আছো, তুমি জানো স্টুডেন্টদের এখন কি মনোভাব চলছে। কোনো কথা নয় এই নিয়ে। আচ্ছা, 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 ঠিক আমার আছে, এখনো এটা বাদ পিএইচডি থাক। শেষ হয়নি, আচ্ছা, 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 okay. জানো। যে যার তারপর টানে আমি আছে। লাইফ স্টেটমেন্ট দিতে চাই না কিছু, সারা না, না, জীবন থাক, ঠিক থাক, আছে, থাকতে ঠিক হবে। আছে। আচ্ছা, থাক, তাহলে নিউ থাক। ঠিক আছে। এডুকেশন পলিসি অনুযায়ী হ্যাঁ। যে এখন মানে ব্যাচেলার্স এর সিস্টেমটা করেছে 4 বছরের, জেনারেল অনার্স ডিগ্রি, ইঞ্জিনিয়ারিং এর বলছি না, ওটার পরে কিন্তু একজন ডাইরেক্টলি এলিজিবল হয় পিএইচডি করার জন্য, যেটা আমাদের সময় বিএ করে এমএ করে তারপর করতে হতো। না, এখনকার 4 বছরের পরে আরেকটা 1 বছরের করতে হচ্ছে, তারপর পিএইচডি জন্য eligible। এখন করতে হচ্ছে, আমি যতদূর জানি হ্যাঁ। ব্যাচেলার্স এর পরে ইন্টিগ্রেটেড পিএইচডি না, না, করেছে না, না, তাহলে। না, না, ইন্টিগ্রেটেড মাস্টার্সটা, মাস্টার্সটা মাস্টার্স উইথ ইন্টিগ্রেটেড। পিএইচডি ইন্টিগ্রেটেড, তো ওইটাই তো ইন্টিগ্রেটেড পিএইচডি। না, না, মানে 4 বছর ইয়েটা করলো, হুম। তারপরে বোধহয় আরেকটা বছর করতে হচ্ছে আহ, মাস্টার্সের জন্য। একটা তো মানে ইন্টার্ন প্রথম ডেজার্টেশন বছরটাতে থাকবে। প্রথম 1 বছর হয়ে গেল, ওটা পরের, ওটা আমার এনইপি নিয়ে আলোচনা হয়ে না যাবে। না, আচ্ছা, মানে যাই হোক এইটার আমি সাথে যেটা যোগ হবে কেউ যদি করতে চায়, অনেকে যেটা আমাদের জিজ্ঞেস করে, কারণ এটা এর সাথে রিলেভেন্টই হবে। আমায় একজন জিজ্ঞেস করেছিলেন তার মেয়ে প্যারাসাইকোলজি নিয়ে পড়বে, বা বাইরেও আমারই একজন পরিচিত আরেকজন বলেছিলেন যে আমি প্যারাসাইকোলজি নিয়ে পড়বো।
প্যারাসাইকোলজি ইন্ডিয়াতে কোথায় করানো হয় জানি না, বিদেশে করানো হয়, বাট প্যারাসাইকোলজি সাবজেক্ট খুব একটা কেরিয়ার ওরিয়েন্টেড নয়, আর গিভেন কারেন্ট না সিচুয়েশন না না কেরিয়ার ওরিয়েন্টেড সাবজেক্ট ছাড়া নিয়ে ভালো হয় না। তার না না থেকে কেউ কখন যদি সাইকোলজির দিকে এগোয়, ক্লিনিক্যাল সাইকোলজি ভালো, অ্যান্ড কালচারাল অ্যানথ্রোপোলজি ভালো, কারণ কালচারাল অ্যানথ্রোপোলজিতে আমি ফরেনসিক যখন সাইকোলজি। ফরেন্সিক কালচারাল অ্যানথ্রোপোলজিস্টদের কিন্তু এখানে এই প্যারানর্মাল ইভেন্ট স্টাডি করার একটা ওদের ডাইরেক্ট স্কোপ আছে। মানে আমার বন্ধু আছে, আমি তাকে ডাকবো, ওরা কিন্তু এই ভূত কোলা কাল্ট বা এগুলোকে ডাইরেক্টলি স্টাডি করে। এবং যদি মানে মানছে একটা একাডেমিক ওয়েস্টার্ন বেন্ট থাকে, বা তারা যদি নিজের ভারতীয় বেন্টটাকে না ছাড়ে, তার সাথে মানে বিদেশকে মাথাটা বিকিয়ে না দেয়, যে সব হুম, জায়গায় বামপন্থা না চালায়, জড়বাদ ঢোকাবো না। না ওই একাডেমিক বামপন্থা না চালায়, যেটা হয় অনেকের মাথায় একাডেমিক ঢুকেছে। বামপন্থা, হ্যাঁ হ্যাঁ, সেটা আমরা ইন্ডিকাতে খুব ওপেনলি বলতে পারি, এখানেও বলতে পারছি যে একাডেমিক বামপন্থাটা না চালালে তাহলে কিন্তু তারা কালচারটাকে অ্যাজ ইট ইজ স্টাডি করতে পারে। যেমন বিশেষ করে ঠিক। আমাদের কালচারাল যে ভর করা বা এগুলো এগুলো তো মানে ইউনিভার্সালি আমরা আফ্রিকাতে দেখছি হুডুতে ভর করছে। হুম 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 কাশ্মীরে তুমি ঠিক। যখন দেখছো কি ওরা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে সমাবেশ, হুম। ভৈরব সমাবেশ হচ্ছে, এবং আমাদের এখানেও ভর সুশ্রুত করা আছে। সুশ্রুত সংহিতা, সুশ্রুতে কি আছে? সুশ্রুত সুশ্রুত সংহিতাতে আছে ভূতগ্রহ আবেশ। ওটার বিষয় একটু বলো। অগ্নিপুরাণে আছে ভূতগ্রহ আবেশ আছে। অগ্নিপুরাণে আছে আচ্ছা, বিনায়ক যারা স্নান। জানে না, সুশ্রুত সংগীত আয়ুর্বেদের টেক্সট। হ্যাঁ, বলে দাও। সুশ্রুত সংহিতাতে এই বিষয়টা আছে। তুমি ওই তন্ময়দা যেটা দিয়ে শুরু করলে না, সাইকিক রিডিং, হুম ওই হুম সাইকিকের কিন্তু একটা অ্যাঙ্গেল সুশ্রুত সংহিতাতে খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করা আছে। প্রথম খণ্ডে আছে না দ্বিতীয় খণ্ডে আছে, আমার মনে পড়ছে না। আহ, তো ওইখানে একটা জিনিস উল্লেখ করা আছে যে এইটা কিন্তু হয়, এটাকে ওখানে ভূতগ্রহ আবেশ বলছে। যেখানে ওকে ভূতগ্রহ কি এইটাকে তোমাকে আগে ডিফাইন করতে হবে। ভূতগ্রহ, বালক গ্রহ, বেতালক গ্রহ ইত্যাদি গ্রহদের প্রভাবগুলোকে নির্ধারণ করে হুম তারপরে কিন্তু মনুষ্যের মনের ওপরে সেই বিষয়গুলোর প্রভাব, এবং হুম কিভাবে কি অবস্থায় একটা মানুষের মধ্যে অন্য একটা বিষয় প্রভাব ফেলতে পারে বা পজেশন হতে পারে। কোনো ওকে ভৌতিক পজেশন কোনো মানুষের মধ্যে হওয়ার পেছনে কিন্তু যে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, তার মধ্যে কিন্তু হুম জ্যোতিষ একটা বিশাল বড় ফ্যাক্টর। জ্যোতিষ আশা তো করি স্বস্তিক দা। অঙ্গবিদ্যা হিসেবে আচ্ছা নেওয়াই হয়, মানে ইস্ট অ্যান্ড ওয়েস্ট দুটোতে এখন যেটা হয়েছে। হ্যাঁ হ্যাঁ। এই যে কৌস্তব লেসার ভালো কি অফ কথা খেয়াল সলোমন, করালে। লেসার কি অফ সলোমন তো স্টার্টই হচ্ছে উইথ দ্য স্টাডি অফ স্টার্স। না না, লেসার কি সলোমনের যেগুলো মানে ব্যাক টেক্সট আছে, মানে ওই অনোরিয়াস এর টেক্সট, এবং তার আগে যেগুলো আছে পিক্যাট্রিক্স, হ্যাঁ, হুম ওগুলো তো হুম। জ্যোতিষ থেকে আছে, মানে ম্যানিসেন্স অফ জ্যোতিষ এগুলো। আছে। কিন্তু এক্স্যাক্টলি। মানে বিকজ দে আর অল কামিং ফ্রম আ ব্যাবিলোনিয়ান সিস্টেম। এবার সলোমন তো 1500 এর টেক্সট, ওটা খুব পুরনো নয়, মানে আমি যখন হুম লাস্ট স্টাডিতে দেখলাম। এইবার হুম আমাদের দেশের, কিন্তু আমি যখন বিদেশে ওয়েস্টার্ন অকাল্টে দেখেছি এখন যেটা শুরু হয়েছে না, যে উইচেসরা নাকি অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট পুড়িয়ে দেয়, এসব এখন সব উঠেছে। এগুলো হচ্ছে ফাঁকিবাজির কথা পরিষ্কার। একদমই ওয়েস্টার্ন ফাঁকিবাজি। অকাল্টের দুটো জিনিস কিন্তু দরজা, একটা হচ্ছে গোল্ডেন কি যেটাকে বলা হয় হচ্ছে অ্যাস্ট্রোলজি, আর সেকেন্ড হচ্ছে সিলভার কি যেটা হচ্ছে ডিভিনেশন, ট্যারট। হ্যাঁ, আর ট্যারট মানে কিন্তু আমি তাস ফেলে ভবিষ্যৎবাণী করছি নয়। ট্যারটে এক না নম্বর না ভবিষ্যৎবাণী না। করলে ডিজাস্টার হবে, ওটার জন্য হ্যাঁ। আমাদের অন্য কার্ড আছে। ট্যারট তোমার ইউনিভার্সের রিডিমটাকে স্টাডি করতে পারে, এবং ট্যারট কিন্তু একটা কাবালা গাইড বুক, মানে প্রত্যেক পার্টিকুলার ট্যারট থিঙ্কার, স্পেশালি এই মার্শাল ক্রাউলি আর রেডারওয়েট, মানে হারমেটিক অর্ডার অফ গোল্ডেন ডন, কাবালা মানে থেলমা, এবং যে মার্শালের যে ওল্ড বিবলিক্যাল টেক্সট, এই তিনটে কিন্তু একটা সিস্টেমেটিক জার্নি টেক্সট। এই দুটো অ্যালকেমিকে না বুঝলে কোনো দিন কোনো অক্কাল্টে ঢোকা যায়নি। এই যে এখনকার ওই সম্ভব ক্যান্ডেল না। ম্যাজিক, ক্রিস্টাল ম্যাজিক, এগুলো ওয়েস্টের মানে পার্টিকুলার মানে আমেরিকার কিছু ফাঁকিবাজ অকাল্টিস্টদের ননসেন্স। আমেরিকান যারা অবশ্যই। সিরিয়াস অকাল্টিস্ট, মানে আমার নিজের লরি ক্যাবটের ডাইরেক্ট শিষ্য, এখন তো লরি ক্যাবট কথা বলে না, ওদের সাথে কথা হয়েছে। লরি ক্যাবট ইজ দ্য অফিসিয়াল উইচ অফ সেলেম, দে আর ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট। আর এখন উইকা বলে উঠেছে নতুন সব, ওই হুম সলিস্টেরি হুম উইকা, এগুলো সব আটার ননসেন্স। মানে হুম। দুজন যারা মেন উইকা স্কুল বিলং করে, গার্ডেনার এবং আহ, একজন গার্ডেনার আর একজন হচ্ছে আলেকসান্ড্রিয়ান, এদের দুজনেই কিন্তু এগুলো আছে। একজন বামাচারী এবং আলেকসান্ড্রিয়ান ইজ মোর রিচুয়ালিস্ট, আর ওখানে হচ্ছে ওই ওর
গার্ডেনারের সাথে ইন্ডিয়ান কানেকশন আছে। এই যে ভাওতাগুলো এখন শুরু হয়েছে না, এইগুলোর কিন্তু কোনো বেস নেই, মানে লোকেরা যেগুলো শোনে এগুলো কোনো বেস নেই, এবং পুরো জিনিসটা একটা সিস্টেমেটিক টেক্সটে দাঁড়িয়ে আছে। প্রস্তাব তুমি বলো এবার। মানে আমাদের বেদ বেদাঙ্গর মতনই ওখানেও তাই আছে। অবশ্যই অবশ্যই, অ্যাবসলিউটলি। আমি বলতে শুরু করেছিলাম ভূতগ্রহ আবেশ নিয়ে। হুম। এই যে হুম ভূতগ্রহ আবেশ, সেখানে কি হয় না, বালগ্রহ আবেশও আছে তার মধ্যে। মানে অনেক সময় দেখবে যে একটা ছোট বাচ্চা ছেলে হঠাৎ হুম কোথাও কিছু নেই, অযথা খুব বেশি কাঁদছে, কিছুতে শান্ত হচ্ছে না। আচ্ছা। বা একটা বাচ্চা হঠাৎ করে খুব খিটখিটে হয়ে গেছে, কিছুতে জিনিসপত্র ছুটছে, ভাঙছে, খিটখিট করছে। তো এই জিনিসগুলো শান্তি প্রক্রিয়া, সুশ্রুত সংহিতা মানে বিধান এটা যে করছে। অনেকে অনেকে বলে যে মুড সুইং করে বাচ্চাদের, এটা কি একই জিনিস, মানে এটা একটু আলাদা? মুড সুইংটা থেমে যায়, এটা আচ্ছা। থামতে চায় না। এটা থামতে চায় না, এটা কনস্ট্যান্ট থাকে, তখন আ- সেটা ওকে। বালগ্রহ। এদের বিষয়টা না ওকে। অনেকটা, মানে কি করে মুড সুইং এর হচ্ছে কেন আমাদের টেক্সট গুলোতে যে প্রসেস ফিলোসফি যেটাকে বলে, ওই আমাদের একটা হুম ওই ফিলোসফিক্যাল এন্ডেভারে চলে, এরা অনেক বেশি হুম। কেন হচ্ছে সেটার এক্সপ্লেনেশনটা খোঁজে। মানে মুড সুইংটা না এখানে একটা সিম্পটম। আমি এখানে আচ্ছা। একটা কথা বলবো, এই যে সুশ্রুত সংহিতা থেকে যে জিনিসগুলো এসছে না, এটা কিন্তু পুরোটা স্ট্যাটিস্টিক্যাল। হুম। কিরকম স্ট্যাটিস্টিক্যাল, মানে প্রচুর কেস স্টাডি করেছে। তুমি ওই তুমি আজকে ওই মিন মিডিয়ান মড দিয়ে পরে প্রচুর স্ট্যাটিস্টিক্যাল ডেটা যখন তুমি সার্ভে করো, তখন তুমি একটা নির্দিষ্ট ইয়েতে এসে পৌঁছো, সিদ্ধান্তে এসে পৌঁছো, যে তুমি ওই ডেটা পয়েন্ট গুলোকে দিয়ে পরে লিনিয়ার রিগ্রেশন করবে না সাপোর্ট ভেক্টর মেশিন করবে, সেটা যেমন তোমাকে ওখানে ভাবতে হয়, সেই রকম সেইগুলো করে কিন্তু সুশ্রুত সংহিতাটা তৈরি। নিরন্তর বহু বছর যাবত বহু পূর্ববর্তী আচার্যদের প্রচুর পরিমাণে স্টাডি, প্রচুর পরিমাণে কেস স্টাডিকে একত্র করে কিন্তু সুশ্রুত সংহিতাতে এই বিধানগুলি তৈরি করা হয়েছে। সেখানে কিন্তু এই ভর আসা, এই ব্যাপারটা কিন্তু ওখানে বালগ্রহ বা ভূতগ্রহ আবেশ বলে নির্দিষ্ট হয়েছে। যে জিনিসটাই আবার অগ্নিপুরাণে বিনায়ক স্নান। বিনায়ক স্নান মানে কি না, আহ, কোনো এরকম আবেশ হয়েছে একটি বিশেষ স্নানের দ্বারা, তার মধ্যে সেই শক্তির প্রশমন ঘটানো। অনেক সময় সেখানে ওকে। গণপতিকে বলা হয়, গণপতির বিনায়ক রূপকে বলা হয়, গণপতির যে পিশাচ গণপতির রূপ আছে, আমার প্রিভিয়াস পডকাস্টে আমি এটা বলেওছি। হুম। তো সেই তোমার কি ওই পিশাচ বইটাতে গণপতির আছে যেটা ওই বের করালে, মানে সুধাকর মালাভিয়াজির সাথে? আহ, ওটাতে পিশাচ গণপতি নিয়ে কিছু বলা নেই, তবে ওটাতে পিশাচ গণপতির একটি ছবি আছে, যেটা আমাদের আচ্ছা। পুরুলিয়াতে আছে। আমাদের পুরুলিয়াতে এখানে তো পিশাচ গণপতির একটি ক্ষেত্র আছে, তো ওইখান থেকে ওনার ছবিটি তুলেছি। ওই ছবিটা ওখানে কিন্তু ইনক্লুড করা আছে। দেখতে হবে তো। তো তুমি দেখোনি এখন? না, যাই হোক, টপিক থেকে চলে যাচ্ছে। সেই। তাই বলছি। তো হ্যাঁ। এরকম ভাবে কিন্তু এই পজেশন যে ব্যাপার, এই ভর আসা যে ব্যাপারটা যেটা তুমি বললে হুম সৌক্তিকদা, হুম। এটা কিন্তু ভারতের যে নিজস্ব চিকিৎসা শাস্ত্র, সেখানে কিন্তু এটাকে যথেষ্টভাবে মান্যতা দেওয়া হয়েছে। এবং সেটা যথাবিধি শান্ত করবার বিধি, উপশমের বিধি ইত্যাদি কিন্তু সেখানে ইনক্লুড করা আছে। এবং যে এই ইনক্লুশন গুলো আছে, সুশ্রুত সংহিতা হোক বা চরক সংহিতা হোক, এখানে কিন্তু কায় মন বাক্য, এই তিন ধরনের রোগেরই উপশমের কিন্তু বিধান করা আছে। শুধুমাত্র কায়িক ব্যাধির কিন্তু উপশমের বিধান নেই, ওখানে কিন্তু মানসিক ব্যাধিরও উপশমের বিধান আছে। তো ওখানে কিন্তু এগুলোকে এক ওকে। ধরনের মানসিক বিকৃতি বলে নির্দেশ করছে শাস্ত্র। ওকে। এবারে তুমি সেই বিকৃতিটাকে ডিফর্মিটি ভাববে না অ্যাবনর্মালিটি ভাববে, দ্যাট ইজ আপ টু ইউ। আমরা কিন্তু শাস্ত্রীয় ভাবে বিকৃতি টার্মটাকে ব্যবহার করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার ধারণা আচ্ছা, আমাকে যোগনাথ সিনহা আরেকটা হয়তো এটা জিনিস নিয়ে আমার কাজ খুব জানার ইচ্ছা। করেছিলেন। ওই ইন্ডিয়ান সাইকোলজিতে আমার যতদূর ধারণা পড়ছে এটা নিয়ে কাজ করেছেন, আমায় দেখতে হবে। হ্যাঁ, তন্ময় বলুন। আরেকটা জিনিস আমার খুব জানার ইচ্ছা, সেটা হচ্ছে আমি এটা নিয়েও আমি অনেকবার মুখ খুলেছি, তাতে অনেক কমেন্ট আমি পেয়েছি, অনেক নেগেটিভ কমেন্টও আমি পেয়েছি। মানে একটা মা- একটা গ্রুপ আছে অডিয়েন্সের মধ্যে, মানে দুভাগে বিভক্ত প্যারানর্মাল ইনভেস্টিগেশনের ক্ষেত্রে। একদল গ্রুপ বলে, দাদা আপনারা প্রোটেকশন নিয়ে কাজ কেন করেন না। আর এক ধরনের লোকের সরাসরি বক্তব্য, এবং তাদের মধ্যে কিছু কিছু মানে যারা প্যারানর্মাল ইনভেস্টিগেশন রিলেটেড কাজ করছে তারা পর্যন্ত, তাদের একটা ধারণা হচ্ছে নাকি আহ কোথাও কোনো প্রোটেকশন নিয়ে কোনো স্পটে গেলে, কোনো ভেন্যুতে গেলে, তাহলে সেক্ষেত্রে নাকি সেই অ্যাক্টিভিটি গুলো দেখা যায় না।
আহ, এটার সম্পর্কে তোদের মান্যতাটা কি? বলো স্বস্তিক দা, বলো। আমি এর সাথে একটা জিনিস অ্যাড করছি, আমি এটা দেখেছিলাম, ওই ইভিল এন্টিটিসরা অনেক সময় কিন্তু ট্রিকস্টার কাজ করতে পারে, যেটা নয় সেটা ওই, বুঝতে পারছো কি বলছি? মানে দে ক্যান অলসো কনসিল দেমসেলভস এ হয়েছে, কনজিউরিং দিয়ে ওকে, দেখিয়েছিল এটা। মানে এক তো আচ্ছা। অন্য কেউ হিসেবে প্রজেক্ট করতে পারে, আমি আমার বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরকে ডাকতে গিয়ে দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুরের সাড়া পাচ্ছি, আদতে আমার পূর্বপুরুষের সাড়া পাচ্ছি, রবীন্দ্রনাথ সেজে চলে এসছে, হুম। এরকম ওকে। এইগুলো। এবার এর ডিটেলসটা কৌস্তব বলবে বাকিটা। অ্যাকচুয়ালি আমরা ফিল্ডে যেটা দেখেছি, যে তুমি যখন এরকম কোন রকম প্রোটেকশন নিয়ে কাজ করো, হুম। আহ, যদি সেটা খুব বেশি শক্তিশালী হয়ে যায়, হুম। তখন কিন্তু সেই প্রোটেকশনের লেয়ারটা ওই সম্পূর্ণ ক্ষেত্রের উপর চলে আসে। এটা তখন বৃহৎ কিন্তু সড়া করে চলে গেলাম, বৃহৎ সড়া করে চলে গেলাম। আমার ওইখানে কাণ্ড কি যেটা, ধরে নাও কোনো স্পিরিট আসবে? ওখানে আমার ঘন্টা কাণ্ড, কোনো স্পিরিট আসবে? তিনজনকেই ওখানে করে নিলাম একশটে, কালী তারা ত্রিপুরা। একসাথে দরকার নেই, তুমি একটা গুজ্জ ছড়া করে চলে যাও, তুমি ও, সংক্ষিপ্ত ওটাও ছড়া লাগবে করে না। চলে যাও। তুমি হ্যাঁ, সংক্ষিপ্ত ছড়া করে চলে যাও, তুমি সংক্ষিপ্ত ছড়া করলে দিয়ে পরে বিজন ন্যাস করে নিলে, তত্ত্ব ন্যাস করে নিলে, তুমি দিয়ে পরে তুমি ইনভেস্টিগেশন গুরু করতে কবচেই ঢুকছো। ঢোকে না। গুরু কবচেই ঢোকে না, কার বাবার ক্ষমতা আছে ওখানে প্রবেশ হ্যাঁ, করবে? মানে যার যত কিছুই বলার থাকুক, যে সে যত শক্তিশালী হোক না কেন, হুম। ঠিক আছে, ওইখানটাতে ও প্রবেশ করতে পারবে না ওকে। ইনভেস্টিগেশনের সময়। ঠিক আছে, এবার আমাদের কি, আমাদেরকে তো ওর সাথে কমিউনিকেট করতে হবে, আমাদের তো ওই রাস্তাটাকে খোলা রাখতে হবে যেখানে ও কমফোর্টেবল ফিল করে। তো সেখানে প্রোটেকশন নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কিছু ক্ষেত্রে বলিকা বাখরা হতে হয়। হ্যাঁ, অবশ্যই। মানে বলি হয়ে অবশ্যই, গেলে কি হবে সেটা তখন, এবারে আমার প্রশ্ন সেটা এটা পরের তোমার, গল্প। বলি হয়ে গেলে কি হবে, কেউ ওস্তাদি মেরে গেল দেখে আসি, মানে আমি কোনো হ্যাঁ। প্যারানর্মাল ইনভেস্টিগেটরের কথা বলছি না, আমি একদম হুম। হুম। প্র্যাকটিক্যাল কেস খাওয়ার কেস বলছি, মানে আমি স্কুল লাইফ থেকে হুম। দেখে এসেছি। চল ভুতুরে হুম। বাড়ি আছে, দেখে আসবো কি হচ্ছে। হুম। হ্যাঁ, তাহলে হলো ইনক্লুডিং গল্প। কবরস্থানে কবরের ওপরে প্রেম করা, দেখবো কি হয়। ও, আচ্ছা। হুম। এইগুলো করার পরে বাড়িতে কি মাস হালকার মানে ওপর সবাই, ডিজাইন। তারপরে কি করবে? আমার তো একটা সাজেশন থাকে, সাদা পদ্ম। না, আমাদের পুরুলিয়া বলে হালকার উপর ডিজাইন হয়ে যাবে। হ্যাঁ, বলে কেস খেলে কেস খাও, আমাদের কিছু করার নেই, যেছে মাস খেলে কিচ্ছু কিছু করার করার নেই, নেই। কিচ্ছু করার নেই। দেখো, তুমি যে জায়গাটাতে প্রস্তুত নও, যেখানে তোমার কিছু করার নেই, সেখানে তোমার উপর আবেশ হচ্ছে, তোমার উপরে কোন রকম তুমি কমিউনিকেট করতে পারছো, বা কোন স্পিরিট তোমাকে কিছু বলতে চাইছে, দ্যাটস এ সেপারেট কেস। তুমি হুম। যেচে পড়ে গেলে, তুমি খেদে ক্যাকলাসকে গায়ে তুললে, হুম। তখন তো কিছু হবে না। ক্যাকলাসকে জানো তো, ক্যাকলাসকে তুমি যত তাড়া করবো তোমার দিকে তেড়ে আসে। হুম। তো আমাদের এদিকে ওটাকে বলে যে খেদে ক্যাকলাস গায়ে লিয়া। তো তুমি যত ক্যাকলাসকে খেদবে, আচ্ছা, তত তোমার গায়ে উঠবে। আর একটা খুব ছোট্ট প্রশ্ন, এবং এটা দিয়ে আমরা ফাইনালি করব। যারা না, আমি একটা একদম টপিক আমার বিশ্বাস মাথায় করে না, আছে, সেটা দিয়ে শেষ করব। না, যারা একদম বিশ্বাস করে না, মানে যারা হুম। পুরোপুরি নাস্তিক, এথিস্ট যারা, হুম। তাদের উপর হুম। কি ইম্প্যাক্ট হবে না হবে না? একদম কেন? হবে। হুম। এইটা খুব তুমি ভালো আগুন প্রশ্ন। তুমি আগুনে বিশ্বাস করো না, তুমি আগুনে হাত দিলে তোমার হাত পুড়বে না? এটা আমি এক জায়গায় বলেছিলাম, আমি তোমার মুখ দিয়ে শুনে নিতে চাইছি। না, আমি আমি আগুনে হ্যাঁ। বিশ্বাস করি না। আগুন কি হাত পোড়ায় নাকি? হ্যাঁ, আমি আগুনে হাত দেবো, আমার হাত পুড়লো না? আমি পুড়বে বাধিত তো। হেত্তাভাসে বিশ্বাসী, অগ্নি আচ্ছা, একটা বাধিত অনশ্বর। ছোট্ট হয়েছো আমার। প্রশ্ন দিয়ে আমি শেষ করব। হ্যাঁ, একদম আলোচনার শেষ ইউটিউবার, পর্যায়ে প্রায় এসে গেছি। ইউটিউব থেকে জেনেছি হ্যাঁ। অগ্নি অনুষ্ণ। না, এবার আমি বলি। তুমি সেটা অসৎ হচ্ছে, প্রতিপক্ষ। রিসেন্টলি একটা চ্যানেল, আমি নাম ধরেই বলছি, এবং ইনি অনেকদিন ধরে করেন, ইনি ফেমাস হচ্ছেন বিশ্বনাথ স্যার নামে। চ্যানেলটার নাম হচ্ছে রাতের কুহেলি। অনেকেই হয়তো দেখেছে। এই ভদ্রলোক বহুবার প্লানচেট করেছেন, এবং রিসেন্টলি যেটা ইনি করেছেন সেটা হচ্ছে আমার খুব খারাপ লেগেছে যেটা নিয়ে, যে এই রিসেন্টলি আমাদের সারা কলকাতা যখন উত্তপ্ত এই রেপ অ্যান্ড মার্ডার মিস্ট্রিটা নিয়ে, আহ, একজন ডক্টর আরজি করে, যিনি মানে ভিকটিম হলেন, মারা গেলেন, পৃথিবী ছেড়ে চলে গেলেন, উনি তার সঙ্গে কমিউনিকেশন একটা প্রসেস করতে চান, এবং এর আগেও বহুবার উনি অ্যাটেম্প্ট নিয়েছেন। এখন এটা কি আদৌ সম্ভব যে, যে সদ্য গত হয়েছেন, এইটা যার হচ্ছে শুধুমাত্র ডিগনিটি অফ ছবি দ্য ডেড চেনে কে আর পাবলিক? রেসপেক্ট অফ দ্য ডেড কে ফল্ট করে নিজের ফুটেজ খাওয়ার চেষ্টা, আমার একদম, মতে। মানে আমি এগুলো এইটা নিয়ে নিয়ে কোনো একটু কোনো বলতে চাই, মানে কোনো এই প্রশ্ন ধরনের নেই। প্রসেস কি হয়? এইটা নিয়ে আজকে আর বলা না, যাবে না, 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 সেটা না, 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 উচিত নয়। না। না, বল- এগুলো এগুলো কি, মানে একটা জিনিসের জন্য গোটা রাজ্যবাসী তোলপাড় করে প্রতিবাদ করছে, যার বিচার চাইছে, এক্স্যাক্টলি, আমার এটা খুব খারাপ লাগলো। সেইখানে
সেখানে ওইটাকে ব্যবহার করে নিয়ে পরে কেউ ছবি আঁকছে, কেউ গান বানাচ্ছে, কেউ প্ল্যানচেট করছে। লজ্জা করে না এদের? আর তন্ময়দা জানো তো, যখন অকাল্ট করা হুম, পারম্পরিক ভাবে শিখি না, আমাদের ফার্স্ট জিনিস যেটা হুম, শেখানো হয় সেটা হচ্ছে কনসেন্ট। মানে তুমি যে কোনো বিষয় করছো, আজকে আমি হুম, কারোর বিষয় করছি, একদম তার ফ্যামিলি এবং একদম ঠিক, ক্লোজ রিলেটিভের কনসেন্ট লাগবে। ফুটেজ খাবো একদম বলে করতে ওকে, শুরু করলাম, এটা কিন্তু একদম তাই। মানে কখনোই ছি 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 অ্যাকসেপ্টেবল ছি নয়। ছি। ইভেন হিলিং অফ দি কনসেন্ট নিয়ে করতে হয়। কনসেন্ট ছাড়া তুমি ইয়ে করতে পারো না, তুমি কোনো স্পিরিটকে এরকম ভাবে কল করতে পারো না যার, উচিত যেখানে নয়, মানে স্পিরিটের কোনো ক্ষমতা আছে কনসেন্ট নেই। করাটা উচিত নয়, অ্যালাউড নয়। যাই হোক। কখনো না, আর কখনো তাও না, never। যদি আমি আরজি করার ম্যাটারটাকে আমি একটা সাইডে রাখলাম, আমি এটাকে যদি নর্মাল কেস স্টাডি হিসেবে নিই বা একটা ওয়ার্কশপ হিসেবেও যদি আলোচনার মধ্যে তুলে আনি, তাহলেও তো আমি যতদূর জানি, এটা নিয়ে আগের দিন আমি স্বস্তিকের সঙ্গেও কথা বলছিলাম, স্বস্তিকও আমাকে বললো যে তোর মধ্যে এই ধরনের কিছু স্টাডি করতে গেলে যে স্পটে ইনসিডেন্টটা ঘটেছে সেই স্পটে বসে কাজটা করতে হয়, হ্যাঁ, সেটা তবেই একটা গিয়ে তার প্রয়োজন। সঙ্গে কন্ট্যাক্ট করা সম্ভব। স্পিরিট আমি ওখানে এই ট্র্যাপ থাকে। প্রসিডিওরটা একটু, মানে আমি একটু ডিটেলে জানতে চাইছিলাম এটাকেই, আর কিছু না। আজকে এটা মানে হবে না, এক এটা হচ্ছে, আমরা অন্যদিন নেব। আজকে আর কারণ হবে না। আজকে হবে না, ওকে, আজকে অনেক ডিসকাশন হয়েও গেছে। হ্যাঁ হ্যাঁ যাই হোক, হ্যাঁ। এইগুলো একটা ঠিক ইলাবোরেট আছে, সিয়ান্সের বিষয়। সিয়ান্স একটা হ্যাঁ, ডিফারেন্ট বিষয়, ছড়িয়ে যাবে, যেটা আগেও হুম, হয়েছে। যাই হোক, অনেক বিষয় আচ্ছা, আলোচনা হলো কৌস্তবের সাথে। আমরা ফাইনালি এবার, আমি, হ্যাঁ, কৌস্তব, তন্ময় দা, একটা, যারা চেয়েছিল আরো হবে, আহ হ্যাঁ, সামারাইজটা আমি করছি আজকে। হ্যাঁ। হ্যাঁ, নিশ্চয়ই, তো রোজ আমি আশা করি, করি আজকে তুমি করো। লোকেদের ভালো লাগলো। এবং হুম, পার্টিকুলার যদি কোনো প্রশ্ন থাকে যেগুলো মনে হচ্ছে রেলিভেন্ট, আমরা সবসময় হুম, চাইবো যে প্রশ্নগুলো আমাদেরকে করা হোক, ওখানে একটা সিরিজ অফ প্রশ্ন, যেগুলো আমরা ফার্দার পডকাস্টে, আমরা তিনজনের ডিসকাশন সেশন হোক, সেগুলোতে হোক। হুম, এবং আমি আর কৌস্তব আর তন্ময়দা মিলে কথা বলে রাখছি স্পেশালিস্টদের হুম, ডাকা, যে কোনো বিষয় নিয়ে। কিছু কিছু ক্ষেত্রে খুব একাডেমিকও হবে, যেগুলো হয়তো হুম, মানে যারা সত্যি চর্চা করতে চাইছে, নানা রকম হুম, ভাষায় হবে, সবসময় যে বাংলা ইংরেজিতে হবে। কেন, কৌস্তব সংস্কৃত বলতে পারে, আমি কোথায়, হুম, কৌস্তব বলতে পারে। তো এবার এরকম নানা বিষয় নিয়ে হয়ে আমরা কিন্তু হুম, আহ এইবার এগোবো। কারণ এসোটেরিক বিষয়টা, সাউডট নামটারও যেটা হিব্রু নাম, গোপন জগৎ এবং আননোন ওয়ার্ল্ড, এই এসোটেরিক বিষয়টা কিন্তু যা যা জগতের ভেতরে মিস্টিরিয়াস, মিস্ট্রি লুকানো, সেইগুলোকে জানা। তাতে আমাদের ভূত প্রেত পিশাচও আসছে, এবং আমাদের ব্রহ্মতত্ত্ব বা আত্মার যে তত্ত্ব, সেটাও আছে। এবং সব থেকে বেশি এসোটেরিক কিন্তু ব্রহ্মজ্ঞান ছিল চিরকাল, এখনো আছে। ওকে। এখনো আছে। ওটাই সব থেকে বেশি কৌস্তব, তুই ছিটিয়ে কিছু দেয়। বলতে চাস এটার পরে? না, হয়তো একদিন হোক, ইয়ে একদিন হোক, ব্রহ্মতত্ত্ব নিয়ে হোক, বাদরায়ণের ব্রহ্মসূত্রটা খুলে। একদিন। তাহলে কি আমরা এরপরে ব্রহ্মতত্ত্ব নিয়ে আলোচনা করতে বসবো আর কি, খুব তাড়াতাড়ি? তোর কথাবার্তা শুনে যেটা আমার মনে হলো এই মুহূর্তে, মানে না, আমরা দর্শকরা হ্যাঁ একটু একদম হ্যাঁ, শুধু ভূত ওয়েট করে ডামরের থাকবে। ব্রহ্মতত্ত্ব স্বস্তিকদা এনে শুরু বলুক না। করব। হ্যাঁ হ্যাঁ, ওকে, তিমাল সিনহা কি একদম বলেছে ঠিক আছে, আগে শারীরিক থেকে। ভাষা দিয়ে শুরু হবে। যাই হ্যাঁ, হোক, কথা তো ঠিক আছে, ওরকম শেষের সরি, আগে ঠিকই আজকে আসা। আজকে একটা অনেকদিন হিন্ট বাদে দিয়ে একটা দিই। আড্ডা হলো। ভূত হ্যাঁ ডামর হ্যাঁ, বলেছি। আমি সেটাই বলছি। ক্রোধ ভৈরব ও ভৈরব, ভৈরব অর্থে ব্রহ্ম। যাই হোক, আচ্ছা, ঠিক আছে, আমরা শেষ হ্যাঁ, করছি। পাবলিক থ্যাংক ইউ। অধীর লেস আগ্রহে দ্যান আ বসে মিনিট। থাকবে। সবার হয়তো নমস্কার। ভালো লেগেছে। লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ধরনের আরো আগামী দিনে ভালো ভালো টপিক আমাদের থেকে আলোচনা করে যারা জানতে চান, শুনতে চান, তারা আমাদের চ্যানেলের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে থাকবেন। এবং আপনাদের প্রচুর প্রচুর ভালোবাসা আমরা পেয়েছি ইতিমধ্যে, যার জন্য এতটা কাজে এগিয়ে গেছি। আগামী দিন আরো ভালো কাজ আপনাদের সামনে তুলে ধরবো, এটা আশা করে আজকের এপিসোডটা এখানেই সমাপ্ত করছি। নমস্কার, শুভরাত্রি, গুড নাইট সবাইকে। কারণ আপনারা কালকে দুপুর 3টায় দেখবেন, আমরা কিন্তু এখন রাত্রিবেলা রেকর্ডিংটা করে ফেলছি, তাই জন্য বললাম। টাটা সবাইকে, নমস্কার।